উনি কিন্তু একজন গাছ ব্যবসায়ী। ওই এলাকাতে যারা রয়েছেন অর্থাৎ বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ওখানে যারা গাছের ব্যবসা করেন অধিকাংশ ক্ষেত্রেই ওনারা কি গাছ বিক্রি করেন স্বরূপকাঠি এবং রূপসা ব্রিজের ওখানে গিয়ে, অর্থাৎ খুলনার যে রূপসা ব্রিজ ওখানে যেতে হলে কিন্তু দীর্ঘ নদী পথ পাড়ি দিয়ে যেতে হয়। জাহিদ হাসান ভাইয়ের বাবা কিন্তু আস্তে আস্তে মোটামুটি ওনার যে ব্যবসা, এই ব্যবসাতে আল্লাহর রহমতে ভালো করছিলেন। একটা সময় ওনার ব্যস্ততা বেড়ে যায়, একই সময় একাধিক জায়গায় ওনাকে যেতে হতো, যার কারণে উনি মাঝে মাঝেই বিশ্বস্ত লোক উনি ট্রলারে দিয়ে পাঠিয়ে দিতেন রূপসাতে। ওখানেই মূলত যেই আড়ত ছিল, নির্দিষ্ট কিছু আড়তের সাথে আগে থেকে যোগাযোগ হতো, আর তাদের সাথে মূলত কথাবার্তা বলেই ওই গাছগুলো পাঠিয়ে দেওয়া হতো আর কি। একটা পর্যায়ে হলো কি যে উনার বাবা উনি যেতে পারছিলেন না, বিশেষ কিছু কাজ পড়ে যায়। এরপর জাহিদ ভাইকে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন যে ট্রলারের সাথে জাহিদ ভাই যাবেন। জাহিদ ভাই কিন্তু পূর্বে এই ট্রলারে এত লং ডিস্টেন্স অতিক্রম করেন নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় উনি গিয়েছেন, তবে এতটা দীর্ঘ পথ ওনার অতিক্রম করার ওভাবে অভিজ্ঞতা ছিল না, যেহেতু এই কাজটা ওনার বাবাই করতেন। আর উনিও মোটামুটি একটু বুঝমান হয়েছেন ওই সময়, যার কারণে তাকে পাঠানোটা ওনার বাবা সঙ্গত মনে করেছে না। ছেলেকেও তো শিখতে হবে ব্যবসাটা, ছেলে যদি এখন থেকে না শেখে তাহলে তো পরে একটা সমস্যা হয়ে যাবে। এই জন্য মূলত উনি চাচ্ছিলেন যে ওনার ছেলেও এই ব্যবসাটা বুঝুক, জানুক। ওনাদের যে ট্রলারটা, এই ট্রলারটা যাবে হচ্ছে ঠিক রূপসা ব্রিজের ওখানে। রূপসা ব্রিজের ওখানে অনেকগুলো নাকি আড়ত রয়েছে, যারা ওই এলাকায় আছেন তারা বুঝবেন বা জানবেন। ওখানে এই গাছ কেনা হয়, বিশেষ করে এই গাছগুলো যেগুলো লাইটার শিপ, ট্রলার বা কার্গো এগুলোতে আসে, ওখানে কিন্তু সিরিয়াল দিতে হয়। সিরিয়াল দেওয়ার পর পর্যায়ক্রমে সেগুলো নামাতে হয়, নামানোর জন্য লোক আছে। আর যেহেতু ভারী ভারী গাছ, এগুলো নামানো, তারপরে এগুলোকে আবার একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া, এটা কিন্তু বেশ কষ্টসাধ্য বিষয়, এই জন্য সময় লেগে যায়। জাহিদ ভাই জানিয়েছেন যে ওনারা যেই ট্রলারটা নিয়ে রওনা দিয়েছেন, ট্রলারটা তো ওনার বাবা রেগুলারই নেন আর কি, ভাড়া হিসাবে হোক বা যেভাবেই হোক আর কি। আর এই ট্রলারটা যখন লোড অবস্থায় চলে তখন কিন্তু জোয়ারের দিকে চলতে হয়। উনি জানিয়েছেন যে বরগুনা থেকে বের হয়ে অনেকটা নদীপথ ঘুরে পায়রা নদী পাড়ি দিয়ে তারপরে দেখা যাচ্ছে যে মংলা হয়ে এরপর রূপসার দিকে যেতে হয়। প্রত্যেকটা সময় শুধু জোয়ারের সময়ই এই ট্রলারগুলো চালানো যায়, কেননা ভাটার সময় ট্রলার চালানো যায় না, ট্রলারগুলো অনেক ভারী হয়ে যায়। আর বড় বড় যে গাছগুলো থাকে এগুলো আবার ট্রলারের উপরে উঠানো যায় না, দড়ি দিয়ে ওই ট্রলারের সাথে পানিতে ফেলে বেঁধে রাখতে হয়। এরপর ট্রলার চললে ওই ট্রলারের সাথে সাথে গাছগুলো যেতে থাকে, ওইভাবে প্রসেস করে আসলে রাখা হয় আর কি। যেহেতু এই ট্রলারগুলো অত্যন্ত ভারী হয়ে যায়, চাইলেও কিন্তু আসলে স্রোতের বিপরীতে চালানো সম্ভব হয় না। আবার যখন যায় স্পিডও অনেক কম রাখতে হয়, যেহেতু অনেক ভারী। জোয়ার ছাড়া কোনোভাবেই এই ট্রলারগুলো নিয়ে যাওয়া আসলে অত্যন্ত কঠিন বিষয়। এই জন্য শুধু জোয়ারের সময়ই চলতে হয়, আর ভাটার সময় এটা ওভাবেই রেখে দিতে হয়। ওরকম চিন্তা করেই তো সব আসা যাওয়া করেন। তো জাহিদ ভাই উনি রওনা দিয়েছেন। যাবার পর দেখা গিয়েছে যে ওই যে জোয়ার ভাটার যে সময়টা, এটা তো মেনটেন করে যেতে হবে। ওনারা যখন রওনা দিয়েছেন তখন জোয়ারের সময়। এরপর যখন ভাটা চলে আসছে একটা জায়গায়, ওরা মূলত মেইন নদীটা পাড়ি দিয়ে একটা খালের মতো জায়গায় চলে আসেন। ওনারা যখন রওনা দিয়েছেন তখন বিকাল 4টা বাজে। ওনারা রওনা দিয়ে পায়রা নদী পাড়ি দিয়ে একটা খালে ঢুকেছেন। খালটা কিন্তু বেশ চিকন আর কি। ওখানে যখন ঢুকেছেন তখন ভাটার সময় চলে আসে। এই ধরনের খালগুলোতে কিন্তু যখন ভাটা শুরু হয় তখন এই ধরনের লোড ট্রাক বা এই ধরনের নৌযান যেগুলো রয়েছে খালের একদম মাঝ বরাবর রাখতে হয়। রাখার পর দড়ি দিয়ে দুই পাশে বা কোনো একটা সাইডে খুব ভালো করে দুটো দড়ি দিয়ে বাঁধতে হয়, সামনের দিকে বা পেছন দিকে এভাবে আর কি বেঁধে রাখতে হয় আর কি। ওনাদের পরিকল্পনা ছিল আবার যখন জোয়ার আসবে, কারণ জোয়ার ভাটার মধ্যবর্তী যে সময়টা এটা কিন্তু 6 ঘন্টা 13 মিনিট।
6 ঘন্টা 13 মিনিট পর আবার যখন জোয়ার আসবে তখন ওনারা আবার যাত্রা শুরু করবেন। এই সময়টা ওনারা ঘুমিয়েছেন। যখন ওদের ঘুম ভাঙে তখন মনে হলো ওনারা একপাশে কাত হয়ে আছেন। কি ব্যাপার, এরকমটা হলো কেন? এরকম একটা ভারী ট্রলার, এমন অবস্থা। ওনারা উঠে দেখলেন এক ভয়ঙ্কর ব্যাপার। ওনাদের যে ট্রলারটা, এই ট্রলারটা এমনভাবে কাত হয়ে আছে যে দড়ি দুটো দিয়ে বেঁধে রেখেছিলেন এক পাশে, এই দড়ি দুটো ছিঁড়ে গেছে এবং ছিঁড়ে যাওয়ার কারণে এক পাশে কাত হয়ে গেছে। আর একটু হলেই বেশ বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। এটা এমনভাবে একটা ঝামেলায় পড়ে যেত, এটাকে তুলতে হলে আবার বড় ধরনের অন্য কোনো নৌযান নিয়ে আসতে হতো, কারণ বেশ ভারী হয়ে গিয়েছিল তো গাছের কারণে। ওনারা বুঝতে পারলেন না যে ওনারা ঘুমিয়েছেন, জোয়ারের সময় পার হয়ে আবার ভাটা চলে আসছে, কিন্তু ওনাদের ঘুম ভাঙে নাই। এমন তো কখনো হয় না। ওনাদের যেই ট্রলারের মেইন যে মাস্টার, যিনি চালান, উনি প্রায় 20 বছরের অভিজ্ঞতা রয়েছে এই ট্রলার চালানোতে। অভিজ্ঞ একজন মানুষ, বয়স্ক এবং অভিজ্ঞ। ওনার কখনোই এরকম হয় নাই যে জোয়ার চলে আসছে আবার ভাটা চলে আসছে কিন্তু ঘুম ভাঙে নাই, এমনটা হয় না। কিন্তু এবারই এরকম ঘটনা ঘটলো। ওই জায়গাটা বেশ নির্জন ছিল। কি আর করা, আল্লাহর রহমতে বড় ধরনের একটা দুর্ঘটনার হাত থেকে ওনারা বেঁচে গিয়েছেন। আবার ভাটা চলে যাওয়ার পর জোয়ার আসার অপেক্ষা, আবার 6 ঘন্টা 13 মিনিটের অপেক্ষা। যাই হোক, আবার যখন জোয়ার আসে, পূর্ণ জোয়ার যখন হয়, আবার ওনারা যাত্রা শুরু করেন। ওনাদের ওই ট্রলারে 4 জন স্টাফ ছিল। যিনি ট্রলার চালান উনি, রান্না করে একজন, আর একজন সহযোগী থাকে, আর হচ্ছে জাহিদ ভাই গিয়েছিলেন। এই মোট 4 জন। ওনারা আসলে ঘুমের মধ্যে এতটা সময় পার করে ফেলেছেন, নিজেরা কেউই বলতে পারে না, এমন ঘুম দিয়েছেন যেটা আসলে ওনাদের কাছে বিশ্বাস হচ্ছে না। যাক, যেটা হওয়ার তো হয়েই গেছে। এরপরে ওনারা ওখান থেকে আবার বেরিয়ে গেছেন। যখন বেরিয়ে গিয়েছেন তখন কিন্তু সকাল 8টার মতো বাজে, তখন বের হয়েছেন। মধ্যবর্তী সময়ে ওনারা এরকম একটা ট্র্যাপে পড়ে আটকে গিয়েছিলেন আর কি। আর শুরুতেই বলেছি যে এই ধরনের নৌযানগুলোর স্পিড খুব স্লো হয়। ওনারা এরপরে একটা বাজারের কাছে যান। সেই বাজারে যাওয়ার পর কিছু মাছ কেনেন, খাওয়া দাওয়া করার করতে তো হবে। ওনারা কোরাল মাছের মধ্যে দেখতে দাতিনা মাছ কিনেছিলেন ওখান থেকে। আরেকটা বিষয়, সময়টা কিন্তু 2008 সাল আমাকে বলেছেন আর কি। তো ওখানে দাতিনা মাছ কেনে, আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে, যিনি কিনেছেন আর কি, যে রান্না করে সেই মূলত জিনিসটা কেনে। সে আবার ট্রলারে উঠে যায়, আবার ট্রলার যাত্রা শুরু করে। এরপর তো বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে, রাত চলে আসে। ওনাদের রান্নাটা কিন্তু দিনের বেলাতে হতো, কারণ রাতের বেলা কিন্তু ওখানে রান্না করা যায় না। রাতের বেলা ওনাদেরকে ঘুমাতে হয়। আর যিনি রান্না করেন, ট্রলার ছেড়ে দেওয়ার পর তার আর কোনো কাজ থাকে না রান্না বাড়া করা ছাড়া। ট্রলার দাঁড়ানো অবস্থায় তার কিছু কাজ থাকে, যে বাজারঘাট করা, তারপর অন্যান্য যদি কোনো কাজ থাকে আর কি ওই ট্রলারে, সেটা করতে হয়। কিন্তু ছেড়ে দেওয়ার পর তার কাজই হচ্ছে রান্না বাড়া করা। তো উনি তো ওই যে দাতিনা মাছ রান্না বাড়া করেছেন। তো রাতের বেলা যখন ঘুমিয়েছেন, ঘুমানোর পর এই জাহিদ ভাই, ওনার শুধু এতটুকুই স্মরণে আসে যে উনি হাঁড়ি বাতিলের ঘষা লাগার যে আওয়াজটা হয়, এরকম আওয়াজ শুনেছিলেন। এরপর ওনার আর কোনো কিছু খেয়াল নাই, উনি আবার ঘুমিয়ে গেছেন। আর এটা হতেই পারে, যে কোনো কারণেই হতে পারে। এরপরে যখন আবার যাত্রা শুরু হয়েছে, তখন এই যে যিনি মেইন চালান আর কি এই ট্রলারটা, তো উনি কিন্তু ট্রলারের উপরে বসে একটা হ্যান্ডেল ধরে থাকেন। এটাকে নাকি এই যে জাহিদ ভাই বলেছেন চুকান বলা হয় আর কি। আর একজন থাকে নিচে ওই ইঞ্জিনের কাছে বসে থাকেন, ইঞ্জিনের স্পিড বাড়ানো কমানো, উপর থেকে যেরকম কমান্ড দেয়া হয় ওই অনুযায়ী করেন। তো এই যে চুকান ধরে তখন ওই লোক বসেছিলেন, ওইখানে আবার জাহিদ ভাই বসেছিলেন, দেখছেন আর কি। তখন এই যে রান্না করে, ইনি এসে বলতেছেন যে ভাই আপনি কি ভাত খাইছেন, মাস্টার্স খাইছেন? তখন উনি বলছেন না তো, আমি তো সেই রাত্রেবেলা খাইছি, এরপর তো আর খাই নাই। বলেন কি, আমি তো মাছ জাল দিয়ে রাখছিলাম, এখন এই কোনো মাছও নাই, কিছুই নেই। তখন অন্যরা বলছে যে ও খাইছে কিনা সেটা তো পরের কথা, অন্যরা কেউ খাইতে পারে, তাকে জিজ্ঞেস করো। প্রত্যেকেই বলেন যে কেউই খায় না, এমনকি যিনি মাস্টার উনিও খান নাই। তাহলে এই মাছ কে খেলো? তখন ওনারা যেখানে ছিলেন এই জায়গাটার নাম হচ্ছে ভারানি খাল। মাস্টার বললেন যে এই আশেপাশে তো
বেশ জঙ্গল, খুব শুনশান নীরবতা, এই সমস্ত জায়গায় অনেক বানর থাকে, মনে হয় বানর চলে আসছিল, আবার অন্য কিছুও খাইতে পারে। তখন আবার জাহিদ ভাই ওই মাস্টারকে বলতেছিল, অন্য কিছু মানে অন্য কিছু কি, অন্য কিছু কি খাবে, অন্য কে আসবে? তখন আবার উনি বললেন জাহিদ ভাইকে, বাবারে তুমি ছোট মানুষ, এত কিছু জানার দরকার নাই। এতটুকু বলেই থেমে গেলেন। এরপর তো চলছে ট্রলার, মাঝে যখন ভাটা থাকে তখন কিন্তু চালানো যায় না, আবার জোয়ার আসলে চলে, এভাবে কিন্তু চলছেন, যেতে কিন্তু কয়েকদিন সময় লাগবে। যাচ্ছেন যাচ্ছেন, তো একটা সময় এসে ওরা এমন একটা জায়গায় আসেন, ওই জায়গায় কয়েক কিলোমিটার দূরে দূরে ওই নদীতে উপরে লোহার ব্রিজ রয়েছে, ওই যে বেইলি সেতুর মতো আর কি। ওইখানে যখন আসছেন সময়টা সন্ধ্যা লেগে গেছে, বলতে মাগরিবের আজান হয়ে যাওয়ার পরও যখন অল্প আলো থাকে, তো ওই আলোটাও অনেকটাই কমে গেছে, মানে ঘুটঘুটে অন্ধকার তখনও হয়নি, আবসা আবসা দেখা যায়। ওই ব্রিজের নিচে যে পিলার, আমরা খেয়াল করব যে ওই পিলারের একটা জায়গায় কিন্তু চতুর্দিকে সিমেন্টের কংক্রিট বা কংক্রিটের একটা ঢালাই থাকে ব্রিজের নিচের একটা অংশে। পানি যখন বেড়ে যায়, এটা ডুবে যায়, তাই পানি কমে গেলে এই অংশটা দেখা যায়। ওই জায়গায় কিন্তু অনায়াসেই অনেক মানুষ উঠে বসে থাকতে পারে। বিভিন্ন ব্রিজে তো এরকম অংশ আছেই পিলারের সাথে। জাহিদ ভাই খেয়াল করছেন একটা পিলারের ওখানে ভাল্লুকের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে, আর মনে হচ্ছে তাদেরকে দেখছে। উনি এটা দেখার পর ওই যে যিনি চুকান ধরে বসে আছেন, যিনি মাস্টার, তাকে বললেন যে কাকা দেখেন তো এই জিনিসটা কি। তো উনি তাকিয়ে তো কিছুই দেখেন না, বলে কি দেখো, আমি তো কিছু দেখি না। তো উনি বলছেন যে আমি দেখছি ভাল্লুকের মতো কি যেন একটা। উনি মনে করি আমি তো দেখি না। তখনও কিন্তু যেই আলোটা আসলে তো ওভাবে নাই, যতটুকুই আছে অন্ধকার আশেপাশে হলেও স্পষ্টভাবেই নাকি জাহিদ ভাই দেখতে পাচ্ছিলেন ওই জিনিসটাকে। একটা ব্রিজ তো পার হলেন, কয়েক কিলোমিটার যাওয়ার পর আর একটা ব্রিজ পড়েছে, ওরকম বেইলি ব্রিজ লোহার। উনি খেয়াল করলেন ওই জিনিসটা ঠিক একই রকম ভাবে ওই ব্রিজের যে পিলার, ওই পিলারের নিচের দিকে যেই জায়গাটাতে মানুষজন বসে থাকতে পারে, ওই জায়গাতে সে দাঁড়িয়ে আছে একই রকম ভাবে, একই স্টাইলে। যখন ট্রলারটা পার হয়ে গেল, জাহিদ ভাইয়ের সাথে কিন্তু ওই জিনিসটার চোখাচোখি হচ্ছে। ট্রলারটা যেরকম সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওই জিনিসটা আস্তে করে ঘাড় ঘুরিয়ে মনে হচ্ছে যে ট্রলারটাকেও দেখছে, জাহিদ ভাইকেও দেখছে। জাহিদ ভাইও কিন্তু ওই জিনিসটাকে দেখছেন, উনিও ঘাড় ঘুরিয়ে দেখছেন ওইটাকে। ট্রলারটা যখন একদম ব্রিজের নিচে চলে গেল, উনিও পুরো বডিকে ঘুরিয়ে আবার ওই জিনিসটাকে দেখার চেষ্টা করছেন। এরপরে আবার আর একটা ব্রিজের কাছে যখন আসছেন কয়েক কিলোমিটার যাবার পর, তখনও ওই জিনিসটাকে দেখতে পান। এইটা যখন দেখলেন, দেখার পর তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, কেউ দেখে না, শুধু আমি দেখি, জিনিসটা তো স্বাভাবিক না। এরপর আবার ভাটা শুরু হয়েছে। যেই জায়গাটাতে ভাটা শুরু হয়েছে, এই জায়গাটাতে মূলত আসলে ওনারা চেষ্টা করেছিলেন যে তাড়াতাড়ি এটা পার হওয়ার জন্য, কিন্তু পারেন নাই, যেহেতু স্পিড স্লো, আর প্রতিমধ্যে বিভিন্ন কারণে দেরি হয়ে যেতেই পারে। আবার একটা বাজারে নেমেছিলেন, কিছু শুকনা খাবার কিনেছিলেন। এরপর ওখানে অবস্থান করেন। আবার যখন জোয়ার আসে 6 ঘন্টা 13 মিনিট পর এবার যাত্রা শুরু করেছেন। তখনও কিন্তু সকালবেলা যাত্রা শুরু করেছেন, রাতের বেলা আর কোনো সমস্যা ফেস করেননি। যখন যাত্রা শুরু করেছেন আবার সকালবেলা, তখন ঘটে একটা দুর্ঘটনা। যখন ওনাদের ট্রলার যাচ্ছিল, অপোজিট পাশ থেকে আর একটা ট্রলার আসছিল। এই ট্রলারটা সে কিন্তু তার গতিতে সে ঠিকঠাকই আসছিল। হঠাৎ করে নাকি এই জাহিদ ভাইদের ট্রলারের যিনি মাস্টার, উনি কোনোভাবেই ট্রলারটিকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। কেন জানি ওনাদের ট্রলারের মাথাটা আস্তে করে ডান পাশে বাঁকা হয়ে যাচ্ছে, এবং বাঁকা হতে হতে একদম সরাসরি ওই ট্রলারের মিডিলে গিয়ে আঘাত করে। বেশ বড় ধরনের কোনো ক্ষতি না হলে যতটুকু ক্ষতি হয়েছে সেটাও মেরামত করতে 10-15 হাজার টাকা লেগে যাবে। এদিকে এই ট্রলারের লোকজন তো তারা তো প্রচন্ড রকমের ক্ষুব্ধ হয়েছে। আর ওই এরিয়াটা এমন ছিল যে আশেপাশে জনবসতি রয়েছে, আর ট্রলারটা কিন্তু এত জোরে চলে না যে গাড়ির মতো স্পিডে চালিয়ে কেউ পালিয়ে গেল, এটা কিন্তু সম্ভব না। ট্রলারটাকে আটকানো হয়, অর্থাৎ এই জাহিদ ভাইদের ট্রলারটাকে আটকানো হয়েছে। তারা তো হই হট্টগোল শুরু করেছে। এরপর স্থানীয় লোকজন চলে আসে, সেখানে একজন গণ্যমান্য ব্যক্তিও চলে আসেন, ওখানকার একজন জনপ্রতিনিধি।
উনি এসে দেখলেন এই অবস্থা। এদিকে ওনারা যারা, অর্থাৎ যেই ট্রলারের ক্ষয়ক্ষতি হয়েছে, যেহেতু চলার পথে এরকম ক্ষয়ক্ষতি হতেই পারে, ওনারা 8,000 টাকা দাবি করেছিলেন যে জরিমানা বাবদ 8,000 টাকা দিতে হবে। তাদের তো কোনো দোষ ছিল না, এই জাহিদ ভাইয়ের ট্রলারই সরাসরি গিয়ে আঘাত করেছে, তাদের মাথাটা ঘুরে গেছে এই ট্রলারের। এদিকে ওনারা এরকম একটা জরিমানা দেওয়ার জন্য তো প্রস্তুত ছিলেন না। তখন 4,000 টাকায় দফা রফা হয়। মাস্টার এত অভিজ্ঞ মানুষ, উনি নিজেও বুঝতে পারছিলেন না কেন ট্রলারটা হঠাৎ করে ডান দিকে ঘুরে গেল। যাই হোক, ওখান থেকে ওই ঝামেলা চুকিয়ে আবার ওনারা রওনা দিয়েছেন। একটা জায়গায় ওনারা চলে আসেন, সেই জায়গাটার নাম হচ্ছে মাছুয়া। এই জায়গায় আসেন। তো এই জায়গায় আসার পর দেখা গেল তখন বিকাল 5টার মতো বাজে। তো ওইখানে তখন ভাটা চলে আসে। আবার যখন জোয়ার আসবে তখন ওনারা রওনা দিবেন। তো ওইখান থেকে রওনা দিতে হলে একটা সমস্যা দেখা দেয়, বিভিন্ন জায়গায় নাকি ডাকাতি হয়। এই জন্য ওনারা চিন্তা করলেন যে একা একা গেলে তো এরকম সমস্যা হতে পারে, ওনাদের মতো আরো 5টা, মানে সব মিলিয়ে 5টা, আরো 4টা আর কি, সব মিলিয়ে 5টা ট্রলার আস্তে আস্তে ওই জায়গায় এসে থেমে যায়। সবাই মিলে চিন্তা করলেন যে আমরা একসাথে ছাড়বো, তাহলে আর কোনো সমস্যা হবে না। ওনারা যখন জোয়ার আসে একসাথে ছাড়লেন। একসাথে যখন ছেড়েছেন, কিছু দূর যাওয়ার পর মারাত্মক একটা সমস্যা শুরু হয়ে গেল। সেটা হচ্ছে এই যে জাহিদ ভাইটি যে ট্রলার, এই ট্রলারের ইঞ্জিন ঠিকঠাক মতোই চলছে। প্রোপেলারের সাথে যেই লম্বা একটা স্টিক থাকে লোহার, মানে যেই জিনিসটা এসে মোটরের সাথে লেগে গেছে, ওটাও ঘুরছে, কিন্তু প্রোপেলার নেই। কি হলো, প্রোপেলার কই গেল? মানে ফ্যান যেটা আর কি পানির ভেতরের অংশে থাকে, যেটা ঘুরতে থাকে। তখন ওনাদের নৌকার একজন স্টাফ, উনি ডুব দিলেন। এদিকে কিন্তু ওনাদের কারণে সবগুলো ট্রলার থেমে গেছে, সবাই তো একসাথে যাবেন। ডুব দিয়ে দেখলেন এক অদ্ভুত দৃশ্য। এই ফ্যানটা ভাঙে নাই, ফ্যানটা খুলে পড়ে গেছে নদীর ভেতরে। এই ফ্যানগুলো কিন্তু খুলে পড়ার কথা নয়, অনেক শক্তভাবে স্ক্রু দিয়ে এটা লাগানো থাকে। হ্যাঁ, এটা ভেঙে যেতে পারে, কিন্তু সহজে খুলে পড়ে না। তবে এক্সট্রা ফ্যান কিন্তু থাকে, ট্রলারে হোক বা বাল্ক হেড বা যেটাতেই হোক, এক্সট্রা এই ফ্যানগুলো থাকে, যাতে করে ভেঙে গেলে বা অন্য কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে এটা লাগানো যায়। লাগানো হলো, সেটা বেশ সময় লেগে যায়। এদিকে ওনাদেরও দেরি হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ওই রূপসা ওই জায়গাতে যেতে তো হবেই নির্দিষ্ট সময়ের মধ্যে, আবার সিরিয়াল দিতে হবে। সিরিয়াল যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু 1 দিন, 1.5 দিন বা 2 দিনও দেরি হয়ে যেতে পারে। এটা তো একটা বড় ধরনের সমস্যা। এদিকে ওনারা পিছে পড়ে গেলেন, অন্যরা বিরক্ত হয়েই সামনের দিকে আগানো শুরু করলেন। এই কাজটা শেষ করতে করতেও ঘন্টাখানেক সময় লেগে যায়। এরপর ওনারা যাত্রা শুরু করেছেন। তো এরপর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই, ওনারা ঠিকঠাক মতোই রূপসাতে এসে পৌঁছান। যেহেতু আসতে দেরি হয়ে গিয়েছিল, রাতের সিরিয়ালটা আর পান নাই, রাতে অবস্থান করতে হবে। রাতে ওনাদের যে গাছ এগুলো আর আনলোড হবে না, সকালে হবে। তো রূপসা ব্রিজের কাছেই ওনাদের ট্রলার আছে, ট্রলারের মধ্যেই ঘুমাবেন। রাতের বেলা এই যে জাহিদ ভাই, উনি কি করেছেন, উনি ট্রলারের মাথার দিকে উঠেছেন আর কি, উপর থেকে রূপসা ব্রিজটা দেখা যাচ্ছে আর কি। উনি যখন ওখানে গিয়েছেন, উনি দেখতে পেলেন যে ব্রিজের একদম একটা কিনারে, মানে ওই দিক দিয়ে মেইনলি মানুষ হাঁটে না, মানে মেইন যে জায়গা দিয়ে, সেগুলো জায়গা দিয়ে তো যানবাহন চলে, কিন্তু একটা পাশে তো মানুষজন দাঁড়ায়, ওই দিক দিয়ে হাঁটে। ওইটার থেকেও আরো কর্নারে, মানে একদম কিনারে, ওখানে কিন্তু মানুষজন দাঁড়াই না, খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গা। ওখানে মনে হচ্ছে সাদা কাপড় পরা অল্প বয়সী এক তরুণী, সে এলোমেলো ভাবে লাফালাফি করছে। আর জাহিদ ভাই এটা দেখার পর উনি বলছেন যে কি ব্যাপার, এখানে এরকম ঝুঁকিপূর্ণ ভাবে এই মহিলাটা এখানে কি করে। উনি আবার নৌকার একজনকে ডেকে এটা দেখানোর চেষ্টা করছেন, সে আবার কিছুই দেখে না। দূর ভাই, আপনি কি দেখেন না দেখেন। উনি আবার বিরক্ত হয়ে, কারণ সবাই তো পরিশ্রান্ত আসছে রূপসার এখানে, ঘুম ঘুম ভাব সবারই। তো উনি দেখলেন, উনি দেখছেন, এক নজরে দেখছেন। ওই সময় ওনার কাছে তো মোবাইল ফোন ওভাবে ছিল না, মানে তখন 2008 সালে তো বাটন ফোন, তা ওনার কাছে ফোন ছিল না। ওনাদের নৌকার যিনি মাস্টার, তার কাছে ছিল। ছবি যে তুলবেন, ওই সময়ের বাস্তবতা আর এখনকার বাস্তবতা তো এক না। এখন তো সবার হাতে মোবাইল ফোন আছে, মুহূর্তে ছবি টবি তোলার চেষ্টা যে কেউ করতে পারে, কিন্তু ওই সময় তো এরকম ছিল না। উনি তো এটা তুলতে পারেননি। উনি দেখলেন উপর থেকে, অনেক উপর থেকে সাঁ করে
ওই অবয়বটা পানিতে ঝাঁপ দিল। পানিতে ঝাঁপ দেওয়ার পর ঝপাস করে শব্দও হলো, কিন্তু এরপর একদম শুনশান নীরবতা। ঝাঁপ দেওয়ার পর উনি আবার একজনকে ডাকছেন নৌকা, যে ভাই এদিকে এসেন, ওই মহিলা তো ঝাঁপ দিছে। তো এই কথা শুনে আবার ভিতর থেকে বের হয়ে আসছে, এসে দেখে যে ওখানে কিছুই নেই। কিসের কি ঝাঁপ? ঝাঁপ দিলেও তো মাথা অন্তত দেখা যাবে বা একটু পরে সে উঠবে বা কিছু একটা হবে, কিন্তু ওখানে ঝাঁপ দিয়েছে এমন কোনো মানে ঢেউ এরকম কিছু একটা ওই ব্যক্তি এসে দেখেন নাই, তবে ঢেউ হয়েছে এটা জাহিদ ভাই দেখেছেন। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে উনি পরে ট্রলার ভিতর গিয়ে শুয়ে পড়েছেন। যখন শুয়ে পড়েছেন তখন একটা অনুভূতি উনার হতে থাকে, মনে হচ্ছে এই ট্রলারের সাইড দিয়ে উপর দিয়ে কেউ হেঁটে যায়। প্রথম দিকে চিন্তা করেছেন যে এইটা হয়তো বা অন্য ট্রলারের লোকজন এক ট্রলার থেকে আরেক ট্রলারে যাচ্ছে, পাশাপাশি ট্রলার তো থাকতেই পারে, হেঁটে যাচ্ছে। কিন্তু না, ওনাদের আশেপাশে ওই জায়গাতে মানে হ্যাঁ ছিল, অন্য সাইডে ছিল, ওই জায়গাতে অন্য কোনো ট্রলার ছিল না। কে হাঁটছে? পরে মনে করে যে আচ্ছা, আমার একই রকমের অনুভূতি ওই ভারানি খালের ওখানেও তো হয়েছে। রাতে শুয়েছি, মনে হচ্ছে ট্রলারের উপর দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে, এখানে না হয় মানুষজন হেঁটে যাচ্ছে, ওইখানে কে হেঁটেছিল? রাতের বেলা এই রূপসার এখানে যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো, তারপর রহস্যময়ভাবে প্রোপেলার খুলে পড়ে গেল, তারপর ব্রিজের গোড়াতে, 3টা ব্রিজের গোড়াতে, বিশেষ করে পিলারের নির্দিষ্ট স্থানে এই ভাল্লুক আকৃতির অবয়বকে দেখেছিলেন পরপর 3টা ব্রিজেই। আর রাতের বেলা এই খাবার কে খেয়ে গেল? বানর তো খাইনি, তবে যে মাস্টার উনি পরদিন কিছুটা বলেছিলেন আর কি জাহিদ ভাইকে, যে আসলে এরকম চলার পথে এই ভারানি খাল এই জায়গাগুলো পার হতে গেলে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই কথা শোনার পর এই ট্রলারেই আবার যে উনি বরগুনা যাবেন, ওই বরগুনার তালতলির ওই পচাকড়ালিয়াতে যাবেন, এরকম সাহস ওনার ছিল না। উনি কি করেছেন, পরদিন ওই মাল আনলোড করছে তো ওনারাই, বিশেষ করে নৌকার যারা স্টাফ, উনি বাসে করে বরগুনা চলে আসছিলেন খুলনা থেকে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, যারা ওই রুটে চলাচল করেন ট্রলারে বা অন্য কোনো নৌযানে, তারা এই ভারানি খাল সহ পায়রা নদী, তারপর মাছুয়া, এই জায়গা কেন্দ্রিক ঘটনা যদি শুনে থাকেন আমাদেরকে লিখে বা রেকর্ড করে কিন্তু পাঠাতে পারেন। আরও একটি ব্যাপার যেটা আমি প্রতিনিয়তই অনুধাবন করছি, তা হচ্ছে আমরা যে ঘটনাগুলো শেয়ার করি, এই যে মাছ ধরার ঘটনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কমন অনেক ঘটনা রয়েছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা মনে করি ভয়ের ঘটনা হয়তো এ পর্যন্তই। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে আমি গোলাম শিরোনামে একটি ঘটনা শেয়ার করেছিলাম। এই যে গোলাম, এটা কিন্তু হয়েছিল ইসরায়েলের একটা গ্রামে। যিনি ঘটনা পাঠিয়েছিলেন তিনি কিন্তু একজন ডেমিটন যোদ্ধা ভাই, উনি বর্তমানে তো রয়েছেন মক্কাতে। আর এই ঘটনাটি উনি লন্ডনের একজন হাজির কাছ থেকে সংগ্রহ করেছিলেন। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই যে গোলুম স্পেল, এটা ভয়ঙ্কর এক ধরনের জাদু। এই জাদুটা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পক্ষ শক্তি এবং মিত্র শক্তি উভয় পক্ষই একে অন্যের বিরুদ্ধে করেছিল। হিটলারও কিন্তু সে এই গোলুম স্পেলটা ব্যবহার করেছে। শুধু তাই না, ইহুদিরাও কিন্তু এই গোলুম স্পেলটা ব্যবহার করেছে। অথচ এই গোলাম যে ঘটনাটা আমরা শেয়ার করেছিলাম, এটা যখন শেয়ার করি তখন আমার এই গোলুম স্পেল সম্পর্কে ধারণা ছিল না। পরবর্তীতে এই গোলুম স্পেল সম্পর্কে আমি জানতে পারি। আসলে আমাদের না জানার পরিধিটা অনেক বিস্তৃত। এখনো হয়তো বা ভয়ের ঘটনার 100 ভাগের মধ্যে 1 ভাগও আমরা কভার করতে পারিনি। বিশেষ করে ভয়ের ঘটনার ধরন হয়তো আমরা 1 ভাগও কভার করতে পারিনি, আরও 99% বাকি রয়ে গেছে। সেগুলো যদি আমরা পর্যায়ক্রমে কভার করতে পারি তাহলে অবস্থা কেমন হবে লিসেনার্স একবার ভাবুন। আর এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাদেরকে না পাঠালে আমরা ঘটনা কিভাবে পাবো বলুন? আপনারা বেশি বেশি করে আমাদেরকে ঘটনা পাঠান। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শরীফুল ইসলাম নেহান। ওনার দেশের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। ওনার নানির সাথে ঘটে যাওয়া ভয়ের ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির সময়কাল 1970 দশকের একদম শেষ দিকে। ওনার নানার নতুন চাকরি, সদ্য বিয়ে করেছেন। ওনার নানা একজন কৃষি অফিসার ছিলেন, সরকারের প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা ছিলেন।
ওনার পোস্টিং হয় ওই সময় মানিকগঞ্জের ঘিওর উপজেলাতে। ওই সময় যে সরকারি কোয়ার্টারে ওনারা ছিলেন, এই কোয়ার্টারগুলো কিন্তু সেই পাকিস্তান পিরিয়ডের ছিল। এখন তো নতুন নতুন অনেক কোয়ার্টার হয়েছে, এখনো অনেক পুরনো যে কোয়ার্টারগুলো রয়েছে যেগুলো একদম পরিত্যক্ত হয়ে গেছে, সেগুলো দেখলেও কিন্তু আমরা বুঝতে পারি যে অনেক আগের কোয়ার্টারগুলো কেমন ছিল। অনেক আগের যে কোয়ার্টারগুলো, এগুলোতে রান্নাঘরের জন্য আলাদা জায়গা থাকতো। অর্থাৎ গ্রামে আমরা যেরকম দেখি যে রান্নাঘর আলাদা থাকে, অনেকটা ওই রকম আর কি। এদিকে সারাদিন তো কর্মব্যস্ততার মধ্যেই নানা পার করতেন, বিকেলের দিকে আসতেন। আর কোয়ার্টার যেখানে, অফিসটাও কাছাকাছি ছিল, তারপর ওনার কাজের ব্যস্ততা বেশি ছিল। নানি সারাদিন বাসায় একা একাই থাকতেন। বিকেলের দিকে নানা আসতেন। নানা আসার পর উনি রাতের খাবার রান্না করার প্রসেসটা শুরু করতেন। তো ওই কোয়ার্টারে তেমন কোনো মানুষজন আসলে ছিল না। রান্নাঘরটা যেখানে ছিল, রান্নাঘরের পেছন সাইডে একটা পুকুর ছিল। ওই পুকুরকে কেন্দ্র করে অনেকেই ভয় টয় পেয়েছে। ওই পুকুরের পাশেই ছিল তাল গাছ। তো নানি একদিন রান্না করছেন সন্ধ্যার পরে। তখন তো মানুষজন খুব কমই ছিল বলতে হবে, আশেপাশে এত ঘনবসতি ছিল না। নানা ভিতরে আছেন ঘরের ভিতরে, আর নানি বাইরে রান্না করছেন। হঠাৎ করে মনে হলো রান্নাঘরের পেছনে এক ধরনের শব্দ হচ্ছে। শব্দটা কেমন, যে তাল গাছ রয়েছে, তাল গাছে কিন্তু দেখা যাচ্ছে যদি দমকা বাতাস এসে লাগে, তখন তাল গাছের ডালগুলো অর্থাৎ পাতাগুলো একটার একটার সাথে বাড়ি খেলে এক ধরনের শব্দ হয়। মনে হচ্ছে এরকম শব্দ হচ্ছে, তবে শব্দটা বেশ জোরে। কি ব্যাপার, এরকম শব্দ কেন হচ্ছে? নানি উনি রান্নাঘর থেকে বাইরে বের হয়েছেন। বাইরে বের হওয়ার পরে দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। তাল গাছটা রাবারের মতো বেঁকে, ইংরেজি ইউ আকৃতির, মানে উল্টো ইউ এর মতো শেপ করে, মাথাটা একদম মাটির সাথে লেগে যাচ্ছে, আবার সোজা হয়ে অপর পাশে আবার ইংরেজি উল্টা ইউ এর মতো শেপ ধরে মাথা, ওই তাল গাছের মাথাটা মাটির সাথে লেগে যাচ্ছে, আবার সোজা হয়ে যাচ্ছে। এরকম বেশ কয়েকবার করলো। আর ঠিক তাল গাছের ওইখানটাতে মনে হচ্ছে প্রচন্ড বাতাস হচ্ছে, অথচ অন্য কোথাও কোনো কিছু নাই। নানি তো ভয় পেয়ে গেছেন, তাড়াতাড়ি রান্নার ঘরের ভিতর এসে চুলার আগুনটা আরো বেশি করে জ্বালিয়ে দিয়েছেন। তারপরেও মনে হচ্ছিল ওরকম শব্দ হচ্ছে। এরপর দৌড়ে উনি ঘরে চলে যান, নানাকে ডেকে নিয়ে আসেন। নানা এসে দেখেন সবকিছু স্বাভাবিক। নানা নাকি এই সমস্ত বিষয় ওভাবে শুরুর দিকে বিশ্বাস করতেন না। তো নানি রান্না বাড়া করেছেন। ওই রাত তো মোটামুটি খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছেন। রাতের বেলা অর্থাৎ ওই রাতেই নানি যখন ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে উনি দেখেন ভেড়া টাইপের একটা প্রাণী অদ্ভুত ভাবে দুই পায়ে দাঁড়িয়ে, কখন আবার চার পায়ে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিমায় নাচানাচি করছে। নাচানাচি করে আবার হঠাৎ করে সামনে চলে আসে, তার সামনে এসে ভয় দেখানোর চেষ্টা করে, আবার পেছন দিকে চলে যায়। উদ্ভট ভঙ্গিতে নাচানাচি করে, আবার হঠাৎ করে মুখের সামনে চলে এসে ভয় দেখানোর চেষ্টা করে। স্বপ্নের মধ্যে কিন্তু এরকমটা উনি দেখেছেন। স্বপ্নের মধ্যে উনি ভয় পাচ্ছেন। ঘুম ভেঙে গেল, উনি দেখলেন যে ওনার হাজবেন্ড মানে নানা পাশে ঘুমাচ্ছেন। উনি চিন্তা করলেন এটা একটা দুঃস্বপ্নই। তো ওই রাত ওভাবে চলে গেল। এইভাবে আরো বেশ কিছুদিন যায়। তবে এর মধ্যে কিন্তু ওই ভেড়ারূপী অবয়বটা আর আসেনি। আর ওই তাল গাছ সম্পর্কিত আর কোনো ভয়ের ঘটনা ওনার সাথে ঘটেনি। বেশ কয়েক মাস চলে যাওয়ার পর নানি বুঝতে পারলেন যে আল্লাহর রহমতে উনি প্রেগনেন্ট হয়েছেন। বিষয়টা যখন নানাকে জানালেন, নানাও খুব খুশি হলেন। পরিবারকে জানানো হয়, বিশেষ করে ওই মুন্সিগঞ্জের বিক্রমপুরে নানার যে পরিবার ছিল তাদেরকে জানানো হয়। সবাই খুশি। কিন্তু এই খুশি বেশি দিন স্থায়ী হলো না। নানির পেটে প্রচন্ড ব্যথা হতে শুরু করলো। এত ব্যথা, নানি কিছুই খেতে পারতেন না। এদিকে মুন্সিগঞ্জের ঘিওরে ওনাদের আত্মীয় স্বজন তো কম, দেখাশোনা করার লোকজন নাই। নানা বাধ্য হয়েই মুন্সিগঞ্জের বিক্রমপুরে নানিকে পাঠিয়ে দিলেন। নানার নাম হচ্ছে শামসুল হক মাস্টার। ওই এলাকায় উনি খুবই পরিচিত একজন ব্যক্তি। সেখানে পাঠিয়ে দেওয়ার পর আশা করা হয়েছিল যে ওখানে তো লোকজন আছে, মানুষের সেবা যত্ন নানি পাবেন, তাতে করে অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু না, তা কিন্তু হচ্ছিল না। নানির পেটে ব্যথা কিন্তু হচ্ছিলই। আর স্বপ্নের মধ্যে ওই অবয়বটাকে নানি কিন্তু দেখতে পেতেন। এর মধ্যে আর একটা ঝামেলা শুরু হয়ে গেল। রাতের বেলাতে নানির রুমে কে যেন দরজায় এসে টোকা দেয়, নানার কণ্ঠ নকল করে ডাক দেয়। নানা তো তখন মানিকগঞ্জের ঘিওরে, উনি তো মাঝে মাঝে আসেন। নানিকে তো ওখান থেকে এখানে পাঠিয়ে দিয়েছেন। শুরুর দিকে উনি দরজা খুলেছেন, চিন্তা করেছেন যে
মনে হয় নানাই আসছেন, যেহেতু উনি প্রেগনেন্ট, নানা তো চলে আসতেই পারেন। কিন্তু দরজা খুলে দেখা গেল যে না, কেউ নেই। বেশ কয়েকবার এমনটা হয়েছে। এরপর তো নানি বুঝতে পেরেছেন বিষয়টা তো স্বাভাবিক না। উনি যখনই নানাকে বিষয়টা শেয়ার করেন, নানা এটাতে পাত্তাই দেন না, বলে যে দূর না, ও কিছু না, তোমার হ্যালুসিনেশন হয়েছে। এই কারণে একটা সময় নানি নানাকে এই বিষয়গুলো শেয়ার করা অনেকটা বন্ধই করে দিয়েছিলেন। এদিকে ওনার সাথে এরকম হচ্ছে, আর স্বপ্নে মাঝে মাঝেই উনি সেই ভেড়ার মতো প্রাণীটাকে দেখতেন, নাচানাচি করছে অদ্ভুত ভঙ্গিমায়, আবার হঠাৎ করে সামনে চলে এসে ভয় দেখাচ্ছে, আবার পেছনে চলে এসে, এরকমটা উনি দেখতেন। তো এই যে পেটে ব্যথা, এই সমস্যাটা আস্তে আস্তে কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। এদিকে সম্পর্কে নানির ফুপু হন একজন ব্যক্তি, ভদ্র মহিলা। উনি আসেন, উনি এসে সবকিছু যখন শোনেন, উনি আবার টুকটাক কিছু জানতেন। উনি বললেন যে বিষয়টা তো আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না, আচ্ছা ঠিক আছে, আমি একটা তদবির দিচ্ছি। উনি তখন কি করেছেন, এই ঝাঁকি জাল, মানে আমরা অনেক সময় খেও জাল বলি আর কি, যেটা ছুঁড়ে মারা হয় পুকুর বা জলাশয়ে আর কি, তো এরকম একটা ঝাঁকি জাল চতুর্দিকে দিয়ে, অর্থাৎ নানির মাথার উপরে এই জালটা দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হয়, মানে জালের ভিতরে নানি। উনি এরপর চতুর্দিকে একটা বন্ধনী দিয়েছেন, এটা কিন্তু ঘরের ভিতরে দিয়েছেন, এবং বলেছেন যে তুমি খুব দরকার ছাড়া এখান থেকে বের হবে না, আর ভিতরেই থাকবা। মানে জালটা একটা মশারির মতো কাজ করেছে আর কি, এমনিতে তো মশারি আছেই, উনি ওভাবেই আর কি জিনিসটাকে সেট করে দিয়েছেন। ওই রাত্রে ওই ফুপু যখন বাড়িতে গিয়েছেন, রাতের বেলা ওনার বাড়িতে এমন উপদ্রব শুরু হয়েছে, তার দরজায় এসে নাকি নাকি কণ্ঠে বলছে, এই তুই ওই বাড়িতে আবার যাবি, যায় তুই বন্ধনী কেটে দিয়ে আসবি, নাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। সারাটা রাত নাকি এইভাবে বিরক্ত করছে। ওনার বাড়ির সবাই ভয়ে তটস্থ হয়েছিল, না জানি রাত্রে কি হয়ে যায়। মনে হচ্ছে যে এই দরজা জানালা ভেঙে ফেলছে, টিনের যে বেড়া ছিল সেটার উপর ভয়ঙ্কর ভাবে আঘাত করছে, মনে হচ্ছে মোটা লাঠি দিয়ে ধপাস ধপাস করে বাড়ি মারছে। আর নাকি নাকি কণ্ঠে বলছে, যা এক্ষুনি যা, এক্ষুনি না যেতে পারলে সকালে যায় বন্ধনী কেটে দিয়ে আসবি। তখন নানি বলে, আচ্ছা ঠিক আছে তুমি যাও, আমি বন্ধনী কেটে দিয়ে আসবো। তারপরও নাকি যায় না, তারপর এরকম উপদ্রব করছেই। সারাটা রাত ওই বাড়ির কেউ ঘুমাতে পারেনি। নানি কি করেছিলেন, মানে ফুপু, তো ওই ফুপু কি করেছিলেন, সারা রাত নাকি শুকনো মরিচ পুড়িয়েছেন। সারা রাত এইভাবেই কেটেছে। ফজরের আজানের যখন সময় হয়ে গেছে, এরপর থেকে এই সমস্যার সমাধান হয়েছে। পরদিন ফুপু নানির কাছে গিয়ে সে বন্ধনী কেটে দিন এবং বলেন যে আমার দ্বারা এটা হবে না, তবে দ্রুত ভালো কোনো হুজুর বা কবিরাজের কাছে তোমাকে যেতেই হবে। আমি তো আসলে এরকম কিছু জানি না, যতটুকু জানতাম করেছিলাম, এখন তো রাতের বেলা এসে যা শুরু করছে, আমার ফ্যামিলি নিয়ে তো আমরা বাঁচতে পারবো না, তুমি দ্রুত এগুলোর একটা ব্যবস্থা নাও। এদিকে সময় কেটে যাচ্ছিল, ওরকম ভালো কোনো হুজুর কবিরাজ মানে ওনারাও পাচ্ছিলেন না, নানাও এগুলোতে গুরুত্ব দিচ্ছিলেন না। তখন কিন্তু নানির প্রেগনেন্সির সময় হচ্ছে 7 মাস। এই 7 মাসে হঠাৎ করে যে ডেলিভারি পেইন, যেটা লেবার পেইন, এটা ওঠে। এরপর নানি একটা পুত্র সন্তান জন্ম দেন, যিনি হচ্ছেন এই যে নেহান ভাইয়ের বড় মামা। পুত্র সন্তান হয়। তো উনি হবার পর দেখা যাচ্ছে উনি তো আসলে অপরিপক্ক শিশু, ফুল টাইম তো আসলে মায়ের গর্ভে উনি থাকতে পারেননি। বাচ্চাটা হবার পর অনেক যত্নে রাখতে হয়েছিল। হওয়ার পর দেখা যাচ্ছে যে মোটামুটি নানি স্বাভাবিক হয়ে যান, অনেকটাই স্বাভাবিক। তখন ধারণা করা হয়েছিল সমস্যা মনে হয় এখন ওভাবে নাই। এভাবে সময় কাটতে থাকে। কিন্তু আর একটা বিষয়, সেটা হচ্ছে কিছুদিন যাবার পর, মাসখানেক যাবার পর সবাই একটা বিষয় খেয়াল করলেন, সেটা হচ্ছে নানির যে বাচ্চাটা রাতের বেলা কান্না করে ওঠে, মনে হচ্ছে কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করছে। আর মনে হচ্ছে সে চোখ খুলে উপরে এমন ভয়ঙ্কর কিছু দেখছে যে খুব আতঙ্কিত হচ্ছে, সে কান্নাকাটি করছে। নানির শরীরেও কেমন ধরনের এক ধরনের ভার হয়ে যেত, এমন অস্বস্তি লাগতো, মনে হতো যে রুমে কেউ আছে, এরকমটাও মনে হতো। তো এরকম আরো বেশ কিছুদিন কাটে। ওনারা এর মধ্যে কিছু হুজুর কবিরাজ যে ঝাড়ফুঁক করিয়েছিলেন। এভাবে সময় যেতে 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 একটা সময় এসে নানি আবারও প্রেগনেন্ট হন। যখন উনি প্রেগনেন্ট হয়েছেন, আবার স্বপ্নের মধ্যে ওই ভেড়ার মতো অবয়বটা আসতে শুরু করে, এসে ভয় দেখাতে শুরু করে, ঠিক আগের মতো। আর ওনার পেটে ব্যথা হতে থাকে। প্রথমবার তো এরকম হয়েছে, আবার দ্বিতীয়বার এরকম হচ্ছে।
তো এই বিষয়টাও যখন জানানো হয় তখন নানা এবার এই বিষয়গুলোতে একটু বিশ্বাস শুরু করেন যে বিষয়টা তো আসলে স্বাভাবিক না। উনি ওনার জায়গা থেকে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করছিলেন, তবে ওভাবে লাভ হচ্ছিল না। এক রাতে ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। নানি তখন ওয়াশরুমে যাওয়ার জন্য বা কোনো কারণে ঘরের বাইরে বেরিয়েছেন, নানা তখন ঘরের ভিতরে ছিল। তখন হঠাৎ করে দেখেন দূর থেকে একটা আলোর গোলা নানির দিকে ছুটে আসছে। এটা দেখে নানি দ্রুত ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দেন। দরজা লাগিয়ে দিয়ে কিন্তু দরজার ওপাশেই, মানে চৌকাঠের ভেতরে, দরজার ভেতরে সাইডে আর কি, ঘরের ভেতর সাইডে দাঁড়িয়ে আছেন। উনি দেখতে পেলেন, মনে হলো ওই আলোটা এসে দরজার একদম কাছাকাছি দাঁড়িয়ে গেছে। ওই আলোটা থেকে যতটুকু আলো বিচ্ছুরিত হচ্ছিল চৌকাঠের নিচ দিয়ে ভেতরে ঢুকছিল, এবং ওই আলোতে নানির পা নিজেও দেখতে পাচ্ছিলেন, নিজের পা। তখন নানি যেটা আশা করেননি, এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। নানি আশা করেছিলেন এই আলোটা তো বাইরেই আছে, ঢুকবে না। উনি দেখলেন ওই আলোটা চৌকাঠের নিচ দিয়ে ভেতরে চলে আসলো। এসেই মনে হলো নানির শরীরের ভেতরে ঢুকে গেল, মানে মুখ দিয়ে কান দিয়ে না, মনে হলো জাস্ট খালি ওই আলোটা ওনার শরীরের ভিতরে ঢুকলো, ওনার শরীরে একটা ঝাঁকুনি অনুভূত হলো, জাস্ট এতটুকুই। এরপর আবার ওনার তীব্র পেটে ব্যথা। নানাকে বললেন এই ঘটনা ঘটেছে। নানা এটা শুনে তো বেশ ভয় পেয়ে যান, যে আসলেই তো এতদিন তো বিশ্বাস করি নাই, হালকা পাতলা বিশ্বাস করছি, তারপর টুকটাক ঝাড়ফুঁক করাইছি, এই বিষয়গুলো তো এখন অন্যরকম দিকে যাচ্ছে। ওনার পেটে ব্যথা কিন্তু চলছে। এর মধ্যে যেই হুজুরের সন্ধানী পান, ঝাড়ফুঁক করানো হয়। এরপর যখন 6 মাসের মতো কেটে যায়, নানির আবার ডেলিভারি পেইনটা উঠে যায়। এই সময় কিন্তু এটা ওঠার কথা নয়। 6 মাসে একটা সন্তান উনি জন্ম দেন। এই সময়ে জন্ম নেওয়া শিশুগুলো আসলে বাঁচে খুবই কম, কারণ খুবই অপরিপক্ক শিশু, 6 মাসের শিশু। এই বাচ্চার বয়স যখন 2 দিন হয়েছে, নানি তখন বাচ্চাকে নিয়ে শুয়ে আছেন। তখন অবশ্য নানি ওনার মায়ের বাড়িতে ছিলেন। ওনার মা সহ আশেপাশে যারা আছে তারা বলছে যে তুই ঘুমা, আমরা বাচ্চাকে দেখছি, কোনো সমস্যা নেই। তো নানি হঠাৎ করে মনে হলো রাজ্যের সব ঘুম এসে ওনার চোখে ধরে গেছে, প্রচন্ড ঘুম আসে। উনি কখন যে ঘুমিয়ে পড়ছেন নিজেও জানেন না। যখন ওনার ঘুম ভেঙেছে তখন দেখেন আশেপাশে যতগুলো মহিলা ছিল, ওনার মা সহ, সবাই এমন বেঘরে ঘুমাচ্ছেন যে বোম ফুটলেও মনে হয় ওনাদের ঘুম ভাঙবে না, এমন একটা অবস্থা। তখন উনি পাশে থাকা বাচ্চার দিকে তাকিয়ে চমকে ওঠেন। বাচ্চার শরীরে যখন হাত দিয়েছেন তখন আরো চমকে ওঠেন। শরীরটা একদম ঠান্ডা, কোনো শ্বাস প্রশ্বাস নেই। ওনার মাকে তখন ডেকে ওঠান। ওনারা ধর্মর করে উঠছেন যে আসলে ওনারা একসাথে কিভাবে সবাই ঘুমিয়ে গেলেন এটা নিজেরাও জানেন না। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে বুঝতে পারলেন যে বাচ্চাটা মারা গেছে। পরিবারের শোকের ছায়া নেমে আসে। তো এরপর আবার দীর্ঘদিন কোনো সমস্যা হয়নি। 3rd টাইম আমি যখন প্রেগনেন্ট হন, তখন হচ্ছে এই যে নেহান ভাইয়ের মা গর্ভে ছিলেন আর কি, তখন নাকি খুব একটা সমস্যা হয় নাই। স্বাভাবিকভাবেই নেহান ভাইয়ের মা জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পর কিছু কিছু সমস্যা দেখা দিয়েছে, সেটা বাচ্চার সাথে না, অর্থাৎ নেহান ভাইয়ের মায়ের সাথে না। এক রাত্রে ঘটে একটা ঘটনা। নানার সাথে কোনো কারণে নানির ঝগড়া হয়েছে। দুজনের প্রতি দুজনই বেশ বিরক্ত, বিছানায় শুয়ে আছেন উল্টো দিকে মুখ ফিরিয়ে আর কি। গভীর রাতে নারীর ওয়াশরুমে যাবার দরকার হয়। এখন নানাকে ডাক দিয়ে তো উনি নিয়ে যাবেন, নানা আর ওঠে না। উনি ডাকছে যে এই ওঠো ওঠো, ওই যে রাগ, একটু আগে ঝগড়া হয়েছে আর কি, খুব রাগ, যাও তুমি একাই যাও। নানি বাইরে বের হয়েছেন, ওয়াশরুমটা বাড়ির বাইরে ছিল। তখন উনি ওয়াশরুমে যাবার জন্য যখন বেশ অনেকটা পথ এগিয়ে গেছেন, হঠাৎ করে মনে হলো ওয়াশরুমের কাছাকাছি থাকা বেশ কিছু কলা গাছ রয়েছে, ওই কলা গাছের ওখানে খচমচ খচমচ শব্দ হচ্ছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এখানে কি, একটু উকি দিয়ে দেখার চেষ্টা করেছেন। যদিও বা অন্ধকার, ওনার হাতে তো হারিকেন ছিল, তাছাড়া চাঁদের আলো ছিল মোটামুটি বেশ ভালোই। উনি যখন উকি দিয়ে দেখার চেষ্টা করেছেন, মনে হলো যে ওপাশ থেকে কেউ একজন তাকেও দেখার জন্য উকি দিয়েছে। উনি দেখতে পেলেন তাকে দেখার জন্য একটা ভেড়ার মতো কিছু একটা উকি দিয়েছে। মনে হচ্ছে ওই জিনিসটাও উকি দিয়ে দেখছে যে কে এলো। উনিও দেখলেন, সেও দেখছে। মনে হলো সে খুব পরিকল্পিত উপায়েই মাথাটা বের করে দিয়ে দেখছে। মনে হচ্ছে যে এই ভেড়ার মতো মাথাটা একটু হেসে দিল।
হেসে দেওয়ার পর সে কি করলো, আবার মাথাটা আড়াল করে নিল। আড়াল করার পর শরীরটাকে অনেকটাই বড় করে মনে হচ্ছে যে সব কলা গাছ খেয়ে ফেলছে, মানে খাওয়া শুরু করে দিচ্ছে, এখানে একটু খায় ওখানে একটু খায়, মানে তছনছ করে ফেলতেছে কলা গাছগুলো। নানি তখন চিন্তা করলেন যে যাই দ্রুত ডাক দেই নানাকে, আর কি না ডাক দিবেন আর কি। এর মধ্যে ঘটলো একটা ঘটনা। যখনই জাস্ট খালি এরকম চিন্তা করছেন, চোখের পলক ফেলেছেন, চোখ খোলার পরে দেখেন যে ভয়ঙ্কর ব্যাপার, ওই ভেড়ার মতো অভাবটা এখন একদম ওনার সামনে, মনে হচ্ছে 1 হাত দূরত্বে রয়েছে। 1 হাত দূরত্বে সেই স্বপ্নে দেখার সেই নৃত্যের যেই অঙ্গভঙ্গি সেরকম শুরু করেছে, করতে করতে একটু পিছন দিকে যায়, আবার সা করে মাথার কাছে চলে আসে। মনে হচ্ছে ওনার শরীরটা ফ্রিজ হয়ে গেছে, নড়াচড়া করতে পারছেন না। একটা সময় এসে উনি একটু সাহস সঞ্চয় করে ঘুরে এক দৌড়ে ঘরের মধ্যে চলে গেছেন, নানাকে ডেকে তুলেছেন। নানা তো বেশ বিরক্তই, ওই ঝগড়াঝাটি হয়েছে আর কি। তারপরে উঠেছেন, ওঠার পর বাইরে গিয়ে দেখেন সবকিছু স্বাভাবিক, কলা গাছগুলো স্বাভাবিক আছে। তখন উনি বলেন যে তোমার মধ্যে মনে হয় আবার এই সমস্যা আসছে। যদিও বা উনি বিরক্ত হয়ে বলেছিলেন, তারপরেও উনি বুঝতে পারলেন যে বিষয়টা আসলে অন্যদিকে যাচ্ছে। পরবর্তীতে নানির আপন বড় বোন, যিনি ঢাকার মগবাজারে থাকতেন, তার সাথে যোগাযোগ করা হলে তিনি একজনের সন্ধান দেন, একজন মহিলা কবিরাজ, যার বাড়ি হচ্ছে গাজীপুরের শ্রীপুরে। তো নানি নানা দুজনই মগবাজারে আসেন, এরপর সবাই একসাথে গাজীপুর শ্রীপুরে চলে যান। দিনের বেলা গিয়েছেন, তখন ওই ভদ্র মহিলা বলেন যে আমি তো আসলে রাতের বেলা ছাড়া চিকিৎসা করতে পারবো না, রাতের বেলা আমি হাজিরা দিব আর কি। ওনার একটা বিশেষ ঘর ছিল, ঘরের মধ্যে বসেন, অন্ধকার ঘরের মধ্যে। এরপর উনি ওনার মতো করে কাজ শুরু করে দেন। অল্প সময় কাজ করার পরই মনে হলো ধপাস করে একটা ভয়ঙ্কর শব্দ হলো, অনেক ভারী কিছু একটা পড়েছে। তারপরে জিনিসটা সালাম দিল। সালামের যেই ভয়েসটা আর কি, এটা বেশ গম্ভীর ছিল, তবে নাকি নাকি ছিল না। তারপরে ওই ভদ্র মহিলা বললেন যে এই দেখ তো কি অবস্থা, তুই কি একাই আসছিস? তো উনি বলছেন না, আমার সাথে আরেকজন আছে। নাম বলছে, তারও নাম বলছিল, সাথে কে আসে তারও নাম বলেছিল আর কি। তখন ভদ্রমহিলা যে কথা বললেন সেই অনুযায়ী ওই জিনটা নাকি নানিকে একটু পরীক্ষা করে বললেন যে ওর সাথে একটা বাচ্চা জিনের প্রভাব আছে। বাচ্চা জিনটা এত শক্তিশালী না, তবে খুব জ্বালাতন করবে। ও তো বুঝ কম, ও আগেও জ্বালাতন করছে, তবে এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নাই, ওকে ধরে আনতেছি। তখন নাকি ওই জিন জিজ্ঞেস করে নানিকে যে আপনি শুরুতে কোথায় ছিলেন, শুরুতে কোথায় সমস্যা হয়েছিল? বলে শুরুতে তো মানিকগঞ্জের ঘিওরে ছিলাম। তখন বলছে ঠিক আছে, ঘিওর থেকে ঘুরে আসি, দেখি ওই দুষ্টু ফাজিলটা ওখানে আছে কিনা। 1 মিনিট পরেই আবার ধপাস করে একটা শব্দ হয়, মনে হলো তারা আসছে। আসার পর বলতেছে না তো ঘিওরে পাই নাই। আচ্ছা এরপরে কোথায় ছিলেন? তখন বলতেছেন যে আমরা তো বিক্রমপুরে ছিলাম, মুন্সিগঞ্জের। ঠিক আছে, বিক্রমপুরে যাচ্ছি। এরপরে আবার শুনশান নিরাপত্তা। 1 মিনিট পর বলছে না তো বিক্রমপুরে তো ওটার পাইলাম না। আচ্ছা বলেন তো আপনারা কোথা থেকে আসছেন? তখন বলছে আমরা তো মগবাজার থেকে আসছি। তখন তারা বলতেছে আচ্ছা ঠিক আছে, মগবাজার যাচ্ছি। তারপর তারা মগবাজারে গেল। এরপরে মনে হলো যে কিছু একটাকে নিয়ে ধপাস করে মাটির উপর ফেলছে, আর জিনিসটা চি চি করে শব্দ করতেছে, আবার নাকি নাকি শব্দ করে। তখন বলছে মগবাজারে গিয়ে পাইছি, এই জিনিসটা আপনাদের সাথে মগবাজারে আসছে, ওই বাড়িতে কিছু একটা খাওয়ার জন্য কেবল বসছে, ওই সময় ওর ঘাড় চেপে ধরে এখানে নিয়ে আসছি। তখন ওই যিনি বলতেছে এই তুই কি যাবি? ওই জিনিসটা নাকিয়ে নাকিয়ে বলে না আমি তো যাব না, ওর তো আমার ভালো লাগছে, ওর কোনো সন্তানাদিও আমি সুস্থ থাকতে দিব না, একটাকে তো মারছি। তখন ওই জিন বলতেছে দেখ তুই চলে যা, তা না হলে কিন্তু তোকে এখনই বোতলে বন্দি করে গভীর পানির নিচে যে মাটি আছে এই মাটিরও গভীরে পুঁতে দিয়ে আসবো। সে বলছে না আমাকে যাই করিস আমি যাবই না। তখন ওই জিনেরা বলে বুঝছি তুই কথা শোনার লোক না। এরপরেই নাকি কিছুক্ষণ চুপচাপ থাকলো। এরপরে জিন বলছে ওকে বোতলে ভরা হয়ে গেছে, এক্ষুনি গিয়ে ওকে আগে পানির নিচে মাটির গভীরে পুঁতে দিয়ে আসি, তারপরে কথা হবে। এরপর তারা চলে গেলেন। এর 2 কি 3 মিনিট এই সময়টা খুব শুনশান নীরবতা। তারপর আবার আসে, বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, আপনাদের আর কোনো সমস্যা নেই। তখন ওই যে মহিলা, ওই ভদ্র মহিলা যিনি জিন হাজির করছেন, তখন উনি বলতেছেন যে মেহমান আসছে এত রাতের বেলা, খালি মুখে তো বিদায় দেওয়া যাবে না, তোরাও আসছিস, আচ্ছা কি খাওয়াবি, মেহমানদের কি খাওয়াবি? তখন ওই জিন বলতেছে যে আসছে একজন সম্মানিত লোক, মানে নানাকে বুঝাচ্ছেন,
আপনি কি খাবেন বলেন? নানা বলেন যে মিষ্টি খাবো। তখন নাকি ওই জিন বলে যে এই একটা কথা হইলো, এত রাতের বেলা এখন মিষ্টির দোকান খোলা পাবো কোথায়? অনেক দূরে যেতে হবে, সময়ও লাগবে অনেক, এত সময় তো আপনাদের নাই, অন্য কিছু বলেন যেন দ্রুত এনে দিতে পারি। তখন নাকি নানা বলেছিলেন যে আঙুর খাবো, কি মনে করেন আঙুরের কথা মনে আসে, তখন নাকি জিন বলে হ্যাঁ এইটা আপনাকে এনে দিতে পারি। এটা বলে নাকি চলে গেল 1 মিনিট পর। তখন ওই জিন বলল আপনাদের জন্য আঙুর নিয়ে আসছি, আপনারা খান, দোয়া করেন, আপনাদের সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে। তারপর সালাম দিয়ে চলে গেল। এরপরে ঘরে আলো জ্বালানো হলে এই নানা নানি সবাই দেখতে পেলেন যে কয়েক ঠোকা আঙুর নিয়ে আসে, একদম ফ্রেশ আঙুর। আঙুরের উপরে হালকা ওই যে ছায়ের মতো বা হালকা কুয়াশা, একটা পানির একটা আস্তরণ বলে যেরকম হয় ওরকমও আছে। মনে হচ্ছে মাত্র গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে, এবং আঙুরের পাতাগুলোও কিন্তু আছে। তখন সবাই মিলে ওখানে খেলেন। নানা বলেন যে এত সুস্বাদু আঙুর উনি জীবনেও কখনো খাননি। সবাই মিলে ওখানে খেয়েছিলেন আঙুরগুলো, এরপর বিদায় নিয়েছিলেন আল্লাহর রহমতে। এরপর থেকে নানির আর কোনো সমস্যা হয় নাই। মাঝখানে একটা সন্তান মারা গিয়েছে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নেহান ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আজকের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন, জাহিদ ভাই, নেহান ভাই, আশা করি আপনাদের কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লেগেছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ রয়েছে আপনাদের বললাম, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান স্পিন, আমি সেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। সেখানে কিন্তু অমীমাংসিত রহস্য এবং ভয়ের ঘটনা নিয়ে প্রতি রবিবার এবং মঙ্গলবার আমরা এপিসোড আপলোড করি। সেখানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেখানে যে শুধু অমীমাংসিত রহস্য বা ভয়ের ঘটনা আপলোড করা হয় বিষয়টা এরকম না, আরো বিভিন্ন ধরনের ভিডিও সেখানে আপলোড করা হয়। আমাদের ওই চ্যানেলেও আপনারা যুক্ত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আসছে সোমবার হরর নাইটের নতুন আরো একটি এপিসোডে আপনাদের লিসেনার্স, আশা করছি আমাদের এবারের এপিসোডটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। আজকে যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, উনি একজন কওমি মাদ্রাসার শিক্ষক। ওনার নাম মোহাম্মদ নাজিম আরাবি। ওনার বাড়ি নোয়াখালী জেলার রাজগঞ্জ ইউনিয়নের, এটা মূলত বেগমগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে, তো রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামে। তো উনি যখন এই ঘটনাটি পাঠিয়েছেন আমরা সিলেক্ট করলাম, আমি ওনার সাথে কথা বললাম। উনি জানালেন যে উনি কওমি মাদ্রাসার শিক্ষক এবং ওনার স্টুডেন্টরা মাঝে মাঝেই ওনাকে বলেন যে হুজুর একটা ভয়ের ঘটনা বলেন। তখন এই নাজিম আরাবি ভাই উনি ওনার স্টুডেন্টদেরকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনান। নাজিম আরাবি ভাই যাত্রাবাড়ি মাদ্রাসার ফারেক, মানে যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে উনি ওনার লেখাপড়া শেষ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসা কিন্তু একদম প্র্যাকটিসিং মুসলিম এই ধরনের ব্যক্তিদেরকে তৈরি করেন। কওমি মাদ্রাসায় আফনান দ্য হরর ওয়ার্ল্ডের একটা বিশাল ফ্যান বেজ রয়েছে, তারা পছন্দ করেন আমাদের এই চ্যানেলকে, আমাদের ঘটনাগুলোকে। এটা সত্যি আমাদের জন্য একটা বড় পাওয়া, কেননা কওমি মাদ্রাসার স্টুডেন্টরা অনেক কিছু যাচাই বাছাই করে তারা সেগুলোকে গ্রহণ করার চেষ্টা করেন, এটা আমরা সকলেই জানি। ইসলাম পালন করার বিষয়ে তারা খুব সতর্ক থাকেন। আলহামদুলিল্লাহ, আমরা যে এতটুকু ওনাদের হৃদয়ের মধ্যে জায়গা করে নিতে পেরেছি, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো নাজিম আরাবি ভাই জানিয়েছেন যে তার স্টুডেন্টদেরকে শুভেচ্ছা জানাতে, তাদের জন্য দোয়া করতে আমরা আফনান দ্য হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকল কওমি মাদ্রাসার শিক্ষক, ছাত্র, কর্মচারী যারা রয়েছেন সকলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। আশা করছি আপনাদের ভালোবাসাও আমাদের সাথে সবসময় থাকবে। আর আপনাদের ভালোবাসাটা যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি, এই ঘটনাটি মূলত ঘটেছিল 2010 সালে। তো ঘটনাটি উনি কিভাবে সংগ্রহ করেছেন সেটা হচ্ছে যে ওনার এক বন্ধু ছিল, ফেসবুকে সেই বন্ধুর সাথে পরিচয়, যার বাড়ি রাঙামাটি জেলার জোড়াছড়ি উপজেলার একটি গ্রামে। আর ওনার ওই বন্ধুর নানার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। 2010 সালে ওনার ওই বন্ধুর মা, বন্ধুর নামটা বলে দিচ্ছি, বন্ধুর নাম হচ্ছে হোসেন।
তো এই হোসেন ভাইয়ের মা ওনাদেরকে নিয়ে হোসেন ভাইয়ের নানা বাড়িতে বেড়াতে গিয়েছেন। নানার বাড়ির এলাকা দেখতে দিনের বেলা যেমন সুন্দর, রাতের বেলা কিন্তু একদম স্তব্ধ, নীরব। ওনারা 3 ভাই 2 বোন, এই 5 ভাই বোন আর কি। আর 2010 সালে ওইখানে কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, মানে যেখানে ওনাদের নানার বাড়ি বা গ্রাম যেটা। ওনার যে ছোট বোন ওই সময় আর কি, ওই 2010 সালের কথা বলছি, তখন তার বয়স 6-7 বছর ছিল। নানার বাড়ির আশেপাশে অনেক বড় বড় আম বাগান ছিল, যেটা ওনার নানার নিজস্ব। আর এই আম বাগানের পাতা ডাল যেগুলো শুকিয়ে যেত, পড়ে যেত, এগুলো দিয়ে কিন্তু এই নানার বাড়ির লোকেরা রান্না বান্না করতেন। তো হয়েছে কি, একদিন বিকেলবেলা এই হোসেন ভাইয়ের মা হোসেন ভাইয়ের বোনকে বলেন যে যা তো কিছু পাতা কুড়িয়ে নিয়ে আয়, ঝাড়ু দিয়ে নিয়ে আয়, রাতের বেলা রান্না করতে হবে। রান্নাটা মোটামুটি আছে, সকালে তো আবার নাস্তা বানাতে হবে। ওই সময়ের পাতা নাই। তো ওনার বোনের নাম হচ্ছে আসমা। তো এই আসমা আপা, উনি তো ওই সময় ছোট মানুষ, 6-7 বছর বয়স। তো উনি কি করেছেন, ওই বিকালের দিকে ওই আম বাগান যেখানে কাছেই ছিল, মানে বাসা থেকে সেটা দেখা যায়, ওখানে চলে গিয়েছেন একটা ঝাড়ু নিয়ে, ওটাকে শলা বলে আর কি। তো এটা নিয়ে চলে গিয়েছেন, আর বড় একটা বস্তা নিয়ে গিয়েছেন, মানে যতটুকু ভরতে পারেন আর কি ওর ভিতরে পাতা। উনি ওখানে ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিয়ে পাতা এক জায়গায় করছেন, আর ওই পাতাগুলো বস্তার মধ্যে উনি ঢুকাচ্ছেন। এখন হয়েছে কি, ছোট মানুষ কখন যে কাজ শেষ করে দ্রুত বাড়িতে আসতে হবে এই বিষয়তে তার অভিজ্ঞতা কম। সন্ধ্যা যে হয়ে যাচ্ছে সেটার দিকে তার খেয়াল নাই। এদিকে সূর্য ডুবে গেছে, উনি পাতা ঝাড়ু দিচ্ছেন, মনে করছেন যে আরে আলো তো আছেই, মাগরিবের আজান যখন হয় তখনও তো আলো থাকেই, এদিকে আজান হয়ে গেছে। আর তখন গ্রামের মসজিদগুলোতে, ওখানে ওই গ্রামে যেগুলো ছিল, দেখা গিয়েছে যে ইলেকট্রিসিটি নাই, তো বেশ কিছু মসজিদে মাইক নাই। আর মাইক যেগুলোতে আছে, বেশ দূরে দূরের মসজিদ, অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ যখন কাজ করে আর পাতা যখন ঝাড়ু দেওয়া হয় তখন তো এক ধরনের খসখস শব্দ হয়। উনি আর ওই আজানের শব্দটা শোনেন নাই। উনি ঝাড়ু দিচ্ছেন, পাতা ভরছেন, এরকম করতে করতে প্রায় রাত নেমে এসেছে। এদিকে ওনার মা, উনি চিন্তা করছেন কি ব্যাপার, এখনো আসে না কেন। তবে দূর থেকে কিছুক্ষণ আগেও তাকে দেখেছেন আর কি। তো হঠাৎ করে কি হয়, ওই আম বাগানের একদম শেষের দিকে একজনের ডাক দেওয়ার শব্দ ওনার বোন এই আসমা পাপান নদীকে তাকিয়ে দেখেন, প্রায় 6-7 ফুট উচ্চতার মতো একটা লম্ব অবয়ব, আলখেল্লার মতো কিছু একটা পরা, সাদা টাইপেরই আলখেল্লা টাইপ এরকম কিছু পরা ছিল আর কি। ওরকম একটা জিনিস দাঁড়িয়ে আছে, সেটা যে বৃদ্ধ বিষয়টা এরকম না, মানে মনে হচ্ছে তরুণ যুবক এরকম টাইপের আর কি। তো ওই অবয়বটা এই আসমা আপাকে হাত দিয়ে ইশারা করে ডাকছে সেখানে যাওয়ার জন্য। এদিকে আসমা আপা, উনি মানুষ ছোট, এটা সত্য, কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে এই সময়ে এইখানে এত লম্বা মানুষ কি করে, আর উনি তো অপরিচিত, এভাবে কেউ ডাকলে তো এই সময় যাওয়া যাবে না কোথাও। উনি ওই দিকে আর যান নাই। উনি কি করেছেন, ওই যে পাতার যে বস্তাটা, এটা উনি টানতে টানতে বাসায় চলে আসছেন। আর বাসায় যখন ঢোকেন তখন মোটামুটি বেশ অন্ধকারই নেমে আসছে আর কি। হালকা একটু আলো কোথাও কোথাও দেখা যাচ্ছে, তবে সেই আলোতে দূরের জিনিসগুলো স্পষ্ট দেখা যায় না। তো উনি তো বাসায় চলে আসছেন। তো বাসায় গিয়ে এই বিষয় নিয়ে কাউকে কিছু বলেন নাই, উনি নিজের মতো চলছেন। তারপর থেকে তেমন কিছু হয়নি। মূলত এরপর থেকে কিছু ঘটনা শুরু হয়ে যায়। আবার সেই যেই চট্টগ্রাম, মানে রাঙামাটি জেলার যে জোড়াছড়ি থানার যে গ্রামটা, সেখানে ওনারা চলে আসছেন। এরপর ওইখানে আসার পর যথারীতি যেরকম ভাবে ওনারা জীবনযাপন করেন সেটা করছেন। তো এই হোসেন ভাইয়ের বাড়ির পেছনে একটা পাহাড় রয়েছে, পাহাড়ের নিচে একটি ঢালু জমি, সেখানে মূলত ওনাদের ঘর। এর ঠিক সামনে একটা চিকন খাল রয়েছে, তারপর আর একটা ধানের জমি, তারপরে গিয়ে মানুষের চলাচলের রাস্তা। আর ওই বাড়িতে প্রথমে যেতে হলে রাস্তা থেকে নামতে হবে, তারপর ধানের জমির মাঝখান দিয়ে যেতে হবে, তারপরে সাঁকো দিয়ে ওই ছোট্ট খালটা পেরোতে হবে, এরপরে ওনাদের ঘর। তবে 2010 সালে ওনাদের আশেপাশে আধা কিলোমিটারের মধ্যে নাকি কোনো ঘর ছিল না। তো যাই হোক, বাড়িতে আসার পরে মূলত ঘটনা ঘটা শুরু হয় এই হোসেন ভাইয়ের মায়ের সাথে।
মাঝে মাঝেই নাকি উনি রাতের বেলা এমনকি দিনের বেলা তো বাস্তবেই বিশাল বড় একটা সাপ দেখতেন, তার সামনে দিয়ে চলে যাচ্ছে। তো হোসেন ভাইয়ের আম্মা ভাবতেন পাহাড়ি এলাকাতে এরকম বড় সড়ো সাপ হর হামেশাই দেখা যায়, অজগর সাপও দেখা যায়, হতে পারে এমনই কিছু, তো চলে যাচ্ছে, যাক, এটা নিয়ে গুরুত্ব দেওয়ার কিছু নেই। যারা পাহাড়ে আছেন তারা সাপ যোগ এগুলোর সাথে আসলে বেশ ভালোই পরিচিত। এটাকে উনি প্যারানরমাল কোনো কিছু যে ভেবেছেন বিষয়টা এরকম না, তবে একই সাপ বারবার ওনার সামনে দিয়ে যাচ্ছে, এটা যে একটা প্যারানরমাল বিষয় হতে পারে উনি এই বিষয়টা ওইভাবে বুঝতে পারেন নাই। তো যাই হোক, উনি তাহাজ্জুদের নামাজটা কখনোই মিস দিতেন না, প্রতিদিনই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন। এরপর থেকে শুরু হলো আর একটা ঝামেলা, সেটা হলো সাপ দেখাটা বন্ধ হয়ে গেল। কিন্তু তাহাজ্জুদের নামাজের সময় উনি যখন উঠতেন, অজু করে যখন ঘরে ঢুকবেন, তখন কি হতো, এই হোসেন ভাইয়ের যেই ছোট ভাই তার গলা নকল করে মা 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 বলে 3 বার ডাকতো। তো যখনই হোসেন ভাইয়ের আম্মু পেছন দিকে তাকাতেন কিছু দেখতেন না, বা দূরেও কাউকে দেখা যেত না। তো এইভাবে কিন্তু প্রতিদিনই, প্রায় প্রতিদিনই, মাঝে মাঝে 2-1 দিন হয়তো বা গ্যাপ যেত, এরকম মা মা বলে ডাকে। অথচ তিনি কিন্তু জানেন যে তার ছেলে ঘরের মধ্যেই শুয়ে আছেন। এরকম প্রতিদিনটা ডাকে, উনি এই বিষয়টায় ভয় পান। তবে একটা সময় এই বিষয়টা আসলে উনি স্বাভাবিকভাবেই নিয়েছেন, যে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে মাঝে মাঝে এই টাইপের ঘটনা অনেকেই বলেন যে জিনেরা এসে বিরক্ত করে, এরকম কিছু হয়তো বা হয়েছে বা হচ্ছে, এই জন্য উনি খুব বেশি এটা গুরুত্ব দেন নাই। তবে এই বিষয়টা যখন প্রতিনিয়ত ঘটছে, একটা পর্যায়ে এটা বিরক্তির পর্যায়ে চলে যায়। ভয় না, ভয়টা একটা সময় বিরক্তিতে রূপ লাভ করে। তো একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অজু করে উনি ঘরে ঢুকবেন, আবার পিছন থেকে যে মা 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 বলছে, তখন উনি বিরক্ত হয়ে ঘুরে বলছেন, যারে বাপুরে, তোমার যদি মা ডাকার এতই শখ থাকে তা আসো মায়ের সাথে দেখা করো, এইভাবে প্রতিটা দিন আমাকে বিরক্ত করো কেন? এটা বলেই উনি ঘুরে আবার ঘরে যখন ঢুকতে যাবেন, তখন মনে হলো একটা গরম বাতাস এই জিনিসটা পাশ কাটিয়ে চলে গেল, ঘরের মধ্যে ঢুকলো। এরপরে উনি আর কোনো কিছু ফিল করেন নাই। তো ওই দিন হোসেন ভাইয়ের আম্মু তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তারপরে সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু ঘুমান উনি, এরপরে ওঠেন। ঘুমানোর পর যখনই উনি উঠবেন, তখন উনি অনুভব করলেন ওনার অনেক জ্বর আসছে এবং শরীরের বিভিন্ন জায়গায় অনেক ব্যথা উনি অনুভব করেন। তো হোসেন ভাইয়ের আম্মুকে চিকিৎসা করানো শুরু হলো। মোটামুটি 2 থেকে 3 দিন এরকম চিকিৎসা করানো হয়, তবে জ্বর ওইভাবে ভালো হচ্ছিল না। ঠিক 5 দিনের মাথায় ওনার আম্মু যখন তাহাজ্জুদের রক্ত, উনি যেই রুমটাতে ছিলেন, তো উনি হঠাৎ করেই কারো উপস্থিতি টের পেলেন। উনি তাকিয়ে দেখলেন যে ঘরে কেউ নাই। ঘরে কেউ নাই বলতে ওরকম প্যারানরমাল কোনো কিছুর উপস্থিতি ওই সময় ঘরে নাই, সকলে ঘুমিয়ে আছে। হঠাৎ করে হোসেন ভাইয়ের আম্মুর সামনে একটি আলোক রশ্মি দেখা গেল। ওই আলোর বিন্দুটা আস্তে আস্তে বড় হতে শুরু করলো, একটা পর্যায়ে একটা মানুষের অবয়বে রূপান্তরিত হলো। হোসেন ভাইয়ের আম্মু দেখলেন যে তার সামনে বেশ উঁচা লম্বা আলখেল্লা পরিহিত হুজুর টাইপের একজন মানুষ দাঁড়িয়ে আছেন। ওরকম বৃদ্ধ না, বেশ জোয়ান টাইপেরই লোক, মানে যুবক টাইপের লোক দাঁড়িয়ে আছেন। তো ওই অবয়বটা নিজে থেকেই হোসেন ভাইয়ের মাকে সালাম দিলেন। হোসেন ভাইয়ের আম্মু সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কে? তখন ওই জুব্বা পরিহিত লোকটি উত্তর দিলেন, আমি সেই যাকে আমি যিনি প্রতিনিয়ত আপনাকে ডাকি, আমি হচ্ছে সেই। তো আপনি তো এখন অসুস্থ, ওভাবে তো সুযোগ পাচ্ছিলাম না আপনার সাথে দেখা করার। যেহেতু আজকে একটু সুযোগ পেলাম, মনে হলো আপনি আজকে আমার সাথে কথা বলার মতো অবস্থায় আছেন, এই জন্য আপনাকে দেখতে চলে এলাম। আপনি তো এই কয়েকদিন বাসা থেকে ওইভাবে বের হন নাই। এই কয়েকদিন ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়া বা তাহাজ্জুদ পড়ার অবস্থাতেও আপনি ছিলেন না, অসুস্থ ছিলেন। আমি এই কয়েকদিন আপনার সাক্ষাৎ পাইনি, তাই আমি আপনার সাথে দেখা করার জন্য চলে আসছি। এদিকে কি হয়,
হোসেন ভাইয়ের আম্মু কিন্তু একটুও ঘাবড়ালেন না, কোনো ভয় ভীতি ওনার মধ্যে ওই সময় কাজ করছিল না। একটা পর্যায়ে কি হয়, ওই অবয়বটি তার জুব্বার পকেটে থাকা একটি বোতল বের করে এবং বের করে বলেন যে আগামী 1 সপ্তাহ ধরে আপনি এটার পানি খাবেন, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। আর একটা নির্দিষ্ট আমল বলে দেন, ছোট্ট একটা আমল, যে যখন প্রয়োজন পড়বে আপনি নির্জন ঘরে বসে এই আমলটা অল্প সময় করলেই আমি বুঝতে পারবো আপনি আমাকে ডাকছেন, তখন আমি চলে আসবো ইনশাল্লাহ। আরও একটি কাজ নাকি করতে বলেছিলেন, সেটা অবশ্য ওই হোসেন ভাই এই নাজিম আরাবি ভাইকে বলতে ভুলে গিয়েছিলেন, এই জন্য ওই তথ্যটা পাওয়া যায়নি। তবে হোসেন ভাইয়ের মা কিন্তু একটি ওয়াদা করিয়ে নিয়েছিলেন যে তুমি আমার পরিবারের কাউকে কোনো ক্ষতি করবে না, এই ওয়াদা করো। তখন নাকি সে সেই ওয়াদাটা করেছিল। তো যাই হোক, এই ব্যাপারটা শুধু হোসেন ভাইয়ের আম্মা হোসেন ভাইয়ের আব্বার সাথে শেয়ার করেছিলেন। তো হোসেন ভাইয়ের আব্বা কিন্তু ওই রকম প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না। জুম্মার নামাজগুলো রেগুলার পড়েন, আর ওয়াক্তীয় নামাজগুলো কোনো ওয়াক্ত পড়েন কোনো ওয়াক্ত পড়েন না, এরকম আর কি। মানে রেগুলার যে পড়বেন বিষয়টা এরকম না। উনি এটা শোনার পর ওইভাবে রেসপন্স করলেন না, বললেন যে আরে দূর, তুমি অসুস্থ, কি না কি দেখছো। যাই হোক, তবু তিনি তার স্বামীকে বিষয়টা জানিয়ে রাখলেন, এই আর কি। দিন যায়, মাস যায়, বছর যায়, এভাবে কিন্তু যাচ্ছে, বেশ অনেক দিন পার হয়ে গেছে, এরকম চলছে। হোসেন ভাইয়ের আম্মু কার সাথে যেন কথা বলে, ওনারা টের পান, কিন্তু জিজ্ঞেস করলে হোসেন ভাইয়ের আম্মু এড়িয়ে যেতেন, ওনারাও জোর করতেন না। এদিকে এই যে আসমা আপা, তার বয়স কিন্তু 15-16 এরকম হয়ে গেছে, বা এরকম প্লাস হয়ে গেছে। একদিন নাকি ওই জুব্বা পরিহিত লোকটি হোসেন ভাইয়ের আম্মুকে এসে সরাসরি একটা প্রস্তাব দেয়। সেটা শুনে হোসেন ভাইয়ের আম্মু তো একদম আসমান থেকে পড়েন। ওই জুব্বা পরা লোকটা বলে যে আপনার বড় মেয়ে আসমাকে আমি বিয়ে করতে চাই। এই কথা শোনার পর হোসেন ভাইয়ের আম্মু তো খুব অবাক হয়েছেন, ভয়ও পেয়েছেন, এই কারণে যে আসলে এটা পসিবল নয়। তবে হোসেন ভাইয়ের আম্মা সরাসরি না করেন নাই, তার না করলে যদি রেগে যায় তখন আবার একটা ঝামেলা হবে, ক্ষতি হতে পারে, ক্ষতি করতে পারে। এই জন্য উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি আমার পরিবারের সাথে আলাপ আলোচনা করে দেখি তারা সম্মতি দেয় কিনা। তো ওভাবেই বিষয়টা উপস্থাপন ওই জিনের সামনে করেছিলেন। এরপর এই বিষয়টা হোসেন ভাইয়ের আম্মা হোসেন ভাইয়ের আব্বার সাথে যখন শেয়ার করেন, হোসেন ভাইয়ের আব্বা ওরকম প্র্যাকটিসিং মুসলিম না হলেও উনি এই বিষয় সম্পর্কে অবগত ছিলেন। উনি বললেন যে এটা কিভাবে সম্ভব, একটা জিনের সাথে মানুষের বিয়ে, আমরা মা বাবা হিসাবে কি এটা মেনে নিতে পারি? আর এটা তো স্বাভাবিক বিষয় না, আমার মেয়েটা কখনোই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না, তার সন্তানাদি হলেও তারা কিভাবে স্বাভাবিক মানুষের সাথে মিশবে, এরকম অনেক নিয়মের মধ্যে চলতে হবে, এটা তো আসলে ঠিক হবে না। সুতরাং আমরা এটাতে সম্মতি দিতে পারি না, অন্তত আমি দিতে পারি না। এই বিষয়ে হোসেন ভাইয়ের আব্বা হোসেন ভাইয়ের আম্মাকে সাফ জানিয়ে দিলেন। তো হোসেন ভাইয়ের আব্বা এটাও জানিয়ে দিলেন যে ওই জিন এসে তোমাকে মা ডাকে, তার মানে এই না যে সে আমাদের মেয়েকে বিয়ে করবে, তাকে আমার যেই অবস্থানটা এটা জানিয়ে দিও। এখন হোসেন ভাইয়ের আম্মাও তো রাজি না, উনি উপস্থিত বুদ্ধি করে ওই সময় পাশ কাটানোর জন্য বলেছিলেন ঠিক আছে চিন্তা ভাবনা করে দেখি। আর আশেপাশে বিশেষ করে ওই গ্রামে, পাহাড়ি এলাকার ওই ধরনের গ্রামে যে এমন কোনো ওঝা কবিরাজ ছিল না যে তাদের কাছে গিয়ে এই বিষয়টা উপস্থাপন করে সমস্যার সমাধানটা করবেন। তো আর আরেকটা বিষয়, হোসেন ভাইয়ের মা চাইতেন না যে উল্টোপাল্টা কারো কাছে এই বিষয়টা বলে বিপদ ডেকে আনতে। অনেক সময় দেখা গিয়েছে যে অনেক তান্ত্রিকের কাছে গিয়ে যখন বলা হয় এরকম একটা জিন আসে বা এরকম একটা পরী আসে, তখন ওই তান্ত্রিকগুলো এমন একটা পদ্ধতি অবলম্বন করে, সেটা করার পর ওই জিনকে বন্দি করে ফেলে, তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করায়, এটা সেইটা। তারপর দেখা যায় কি হিতে বিপরীত হয়ে যায়, অনেক বড় ধরনের বিপদ নেমে আসে। এই জন্য উনি এই বিষয়টা খুব সাবধানে হ্যান্ডেল করতে চাচ্ছিলেন। আর একটা বিষয়, জিন যেহেতু ওয়াদা করেছিল কোনো ক্ষতি করবে না, এই জন্য উনি সেই কথার উপর বিশ্বাস করে কখনোই উনি কোনো কবিরাজের কাছে যান নাই। তো এই ঘটনার আরও 2 থেকে 3 দিন পর ওই জিনটি রাতের বেলা আবার হোসেন ভাইয়ের আম্মার কাছে আসে, এসে বলে যে আমি জানি আপনারা রাজি না, কিন্তু আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই যে আমি যেটা
চেয়েছি সেটা আমি একদিন আগে হোক পরে হোক আমি নেবই, এই কথা বলে সে চলে যায়। এরপরও প্রায় 3-4 মাস চলে যায়, এর মধ্যে সে আর আসে নাই। মানে মাঝে মাঝে এসে যে হোসেন ভাইয়ের আম্মার সাথে কথা বলে অদৃশ্যভাবে, এটাও আসেনি। হঠাৎ করে হয় কি, সকালবেলা উঠে হোসেন ভাইয়ের বড় বোন আসমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশে ধানের জমির পাশে, রাস্তায়, পাহাড়ে, ওনাদের সাধ্য অনুযায়ী সব জায়গায় খুঁজে আসা হয়, কিন্তু আসমান নেই। তখন হোসেন ভাইয়ের আম্মা চিন্তা করলেন যে কি হতে পারে, নিশ্চয়ই ওই জিনটা কোনো একটা ঘটনা ঘটিয়েছে। তখন আমল করা শুরু করলেন, যে আমলটা ওই জিন শিখিয়ে দিয়েছিল। তো যখন আমল করা শুরু করেছেন, সত্যি সেই জিনটা আসে। আসার পর সে যেই সুরতে আসতো ওই সুরতেই আসে, এসে সালাম দিয়ে হাসি দিয়ে বলে যে আপনার চিন্তার কিছু নেই, আসমা আমার কাছেই আছে, আপনার চিন্তা করবেন না, আমি 1 সপ্তাহ পর ওকে দিয়ে যাব। এ কথা বলে কোনো কথার সুযোগ না দিয়েই ওই জিনটা চলে যায়। এরপর তো ওনার আম্মা কান্নাকাটি শুরু করেছেন, তবে কি হয়েছে এটা কিন্তু ভাই বোনকে বুঝতে দিলেন না, যে আসমা কোথায়। কেউ কিছু প্রশ্ন করলে একটা বুঝ দিয়ে চুপ করিয়ে দিলেন। আর পাহাড়ি এলাকায় তো আসলে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব বেশিই থাকে। আসমা এমনিতেও বাইরে খুব একটা যেত না, যার কারণে সে যে নাই এই বিষয়টা পাড়া প্রতিবেশীর কেউ আসলে বুঝতেও পারেননি। আর এই বিষয়ে হোসেন ভাইয়ের আম্মা কাউকে জানানোর চেষ্টা তো করলেনই না, উল্টো বিষয়টা খুব কঠোরভাবে গোপন রেখেছেন। ঠিক 1 সপ্তাহ পর অনেক রাত, ওনাদের বাড়ির পাশে যে পাহাড়টা রয়েছে, মনে হলো ওই পাহাড়ে ঝড় শুরু হয়েছে, শো শো বাতাসের শব্দ। এরই মধ্যে একটা গাছ মরমর করে ভেঙে যায়। এরপর একদম সবকিছু ঠান্ডা। এরপর হোসেন ভাইয়ের আম্মা সবাইকে বলেন, মানে বাসা সবাইকে বলেন, কেন যেন মনে হচ্ছে আসমাকে দিয়ে গেছে, চল তো পাহাড়ের দিকটাতে যাই। ওনারা সবাই মিলে ওদিকে গিয়ে সত্যিই দেখেন যে ওই গাছটা ভেঙে গেছে, ওইখানেই আসমা আপা পড়ে আছেন। সবাই মিলে ওনাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসেন, তাকে পানিটা নিয়ে ছিটা দেওয়া হয়, জ্ঞান ফেরে। আসমা আপা উনি জানান যে রাতের বেলা উনি ওয়াশরুমে গিয়েছিলেন, বের হওয়ার পর মনে হলো তার সামনে দিয়ে একটা গরম বাতাস ঘোরাফেরা করছে, একবার গায়ে লাগে অন্যদিকে যায়। এরপর ওনার কিছু মনে নেই। তো এটা নিয়ে আসলে ওনারা আর কোনো কথাও বাড়ান নাই। এভাবে দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে। এই আসমা আপার মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। সেটা হচ্ছে যে ওনার আচার আচরণে পরিবর্তন, বিষয়টা এরকম না, স্বাভাবিকই ছিল। সেটা হচ্ছে যে একজন গর্ভবতী মহিলার যেই ধরনের পরিবর্তন দেখা যায়, সেই ধরনের কিছু পরিবর্তন দেখা দিচ্ছে। তখন তো হোসেন ভাই বা অন্য যারা ভাই বোনরা ছিল, তো ছোট মানুষ, অত কিছু বুঝতে পারতেন না। কিন্তু হোসেন ভাইয়ের আম্মা আব্বা বিষয়টা কিন্তু বুঝে গেছেন। তখন সেই রাত্রেই হোসেন ভাইয়ের আম্মা ওই জিনটাকে স্মরণ করেন, সে আসে। তখন ওই জিনটা জানায় যে আসমাকে সে তার দেশে নিয়ে বিয়ে করেছেন। এই কারণেই মূলত তার বোন, মানে হোসেন ভাইয়ের বোন, তিনি প্রেগনেন্ট, গর্ভবতী হয়েছেন। তবে এই বিষয় নিয়ে কোনো চিন্তা করতে মানা করেছেন। ওই জিনটা বলে যা কিছু হয়েছে শরিয়া সম্মতভাবে হয়েছে, এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। তবে দুশ্চিন্তার কারণ যেটা আছে সেই চিন্তা আমার, মানে ওই জিনটা বলে সেই চিন্তা আমার, সেটা আমি আপনাদেরকে বলে আপনাদের দুশ্চিন্তা বাড়াতে চাই না। আসমার জন্য যেটা ভালো, আপনাদের জন্য যেটা ভালো, আমি সেটাই করব, এটা বলেন। এরপর ওই জিনটা কিছু ফল, পানি, কিছু কিছু ফল দেন, এগুলো নাকি একদম ধবধবে সাদা, একদম সাদা ফল কিন্তু খুব কম দেখা যায়, কিন্তু কিছু ফল দেন একদম সাদা। আর এটা যে কি ফল এটা ওইভাবে আসলে বোঝাও যায় না। তো এই ফলগুলো খাওয়াতে বলা হয়, যে আসমাকে এইগুলো খাওয়াবেন। তো যাই হোক, হোসেন ভাইয়ের আম্মু বিষয়টা ওভাবেই চালিয়ে যাচ্ছিলেন আর কি। কিন্তু এখানে আর একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে হোসেন ভাই বলেছিলেন যে প্রেগনেন্ট মহিলাদের গর্ভে যখন সন্তান বড় হতে থাকে তখন কিন্তু পেটটা ফুলে যেতে থাকে। অদ্ভুত ব্যাপার হলো আসমা আপার শুধু এই আলামতটা ছাড়া, গর্ভবতী মহিলার যেই ধরনের আলামত থাকে তার সব আলামতই ছিল, কিন্তু এই জিনিসটা ছিল না। অদ্ভুত ব্যাপার, তার পেট কিন্তু উঁচু হয়ে যাচ্ছিল না। যাই হোক, এরকম তো
বাহ্যিকভাবে দেখা যাচ্ছিল, কিন্তু এই যে আসমা আপা উনি কিন্তু ফিল করতেন যে ওনার পেটের ভিতরে কিছু একটা আছে। একদিন রাত্রে সেই জিন এসে হোসেন ভাইয়ের আম্মুকে জানিয়ে যান যে আগামী 3 দিনের মধ্যে এই আসমা আপার নাকি ডেলিভারি হবে। এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ডেলিভারি কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে। হঠাৎ করে জিন এসে বলে 3 দিনের ভিতরে আসমার ডেলিভারি হবে। বিষয়টা ওনাদেরকে অবাক করার মতো মনে হওয়ার কথা, কিন্তু হোসেন ভাইয়ের আম্মু আসলে অবাক হন নাই, কারণ এখানে কোনো কিছু যে স্বাভাবিকভাবে হচ্ছে না এটা তো উনি বুঝতে পেরেছিলেন। আর ওই জিনটা নাকি কিছু জিনিসপত্র দিয়ে গিয়েছিলেন বাচ্চা ডেলিভারি হওয়ার সময় কাজে লাগে এমন কিছু জিনিস। তো যাই হোক, বাচ্চাটা স্বাভাবিকভাবেই ভূমিষ্ঠ হয়, একটা মানুষের সন্তান যেভাবে ভূমিষ্ঠ হয় তাকে দেখা যাচ্ছিল, কোলে নেওয়া যাচ্ছিল, মানে সে একটা মানুষ। আর ওই জিনটা বলেছিল যে বাচ্চা ভূমিষ্ঠ যখন হবে তখন এই জিনটা সে আশেপাশেই থাকবে, কোনো ধরনের বিপদ আপদের কোনো সম্ভাবনা ইনশাল্লাহ নাই। তো যাই হোক, সত্যি এর ঠিক 2 দিন পর একদিন ভোরের সময়, মানে ফজরের নামাজের কিছু আগে, তখন এই আসমা আপার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। এত সুন্দর ফুটফুটে বাচ্চা, এটা আসলে সচরাচর দেখাই যায় না, এটাই জানিয়েছেন হোসেন ভাই। তো যাই হোক, এরপর কি হয়েছে, হোসেন ভাইয়ের আম্মা বাচ্চাকে কোলে নিয়ে ঘরের বাইরে বের হয়েছেন। এই যে ব্যাপারগুলো হচ্ছে এগুলো কিন্তু বাহিরের কেউ জানে না। বাইরের যদি কোনো মহিলা এখানে থাকবে বিষয় কিন্তু এরকম না। বাচ্চাকে কোলে নিয়ে ঘরের বাইরে যায়, এরপর কিছুক্ষণ পরে ফেরত আসে। বোঝা যাচ্ছিল ওই জিনকে এই বাচ্চাটি দেখানোর জন্য উনি গিয়েছেন। তো যাই হোক, একটা পর্যায়ে বাড়ির সকলেই তো অবগত, কারণ ওই সময় তো হোসেন ভাই ওনারা তো ছোট থাকলেও মোটামুটি এই বিষয়গুলো বুঝতে তো অসুবিধা হওয়ার কথা না। এরপর ওনার আম্মু সব কথা ভাই বোনদেরকে খুলে বলেন। উনি বলেছিলেন যে তোমাদের কাছে একটা জিনিসের সম্মতি চাই, সেটা হচ্ছে ওই জিনটা বলেছে যে আমরা এই বাচ্চাকে চাইলে রেখে দিতে পারি, চাইলে তাকে দিয়ে দিতে পারি। এখন তোমরা বলো আমরা এখন কি সিদ্ধান্ত নিতে পারি। এখন এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হোসেন ভাইয়ের আব্বা। উনি কিছুক্ষণ চুপ থেকে বাড়ির সবাইকে বলেন যে দেখো, এই যে ঘটনাটা ঘটছে এটা কি কেউ বিশ্বাস করবে? সমাজের কেউ বিষয়টা কি মেনে নেবে যে জিন বিয়ে করেছে, জিনের ঔরস যা সন্তান এটা? বরঞ্চ কি হবে যে এই আসমার বদনাম হবে, যেহেতু সামাজিকভাবে তার বিয়েই হয়নি, জিনের দেশে বিয়ে হয়েছে কি হয় নাই এসব বিষয় তো মানুষ বিশ্বাস করবে না। সুতরাং এই বিষয়টা এরকমই হওয়া উচিত যে এই শিশুটাকে ওই জিনটাকেই দিয়ে দাও, সে তার মতো করে লালন পালন করুক, সে তার মতো করে বড় করুক, আর অল্প কয়েকদিন এই শিশু বাচ্চাটিকে আসমা তার বুকের দুধ পান করাক, এরপরে জিনটাকে দিয়ে দাও। এটাই আমার মনে হয় ভালো হবে। তো হোসেন ভাইয়ের আব্বুর কথাটা সত্যি খুব যুক্তিসঙ্গত ছিল, সকলে এটা মেনে নিলেন। এরপর অল্প কয়েকদিন বাচ্চাটাকে রাখা হয়, এরপর ওই জিনটাকে দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, দেওয়ার সময় এটা বলা হয় যে আমি আমার নাতনিকে দেখতে চাইলে কিন্তু নিয়ে আসবা, আমি দেখতে চাই। এরপরে ওই জিনটা প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ আপনারা যখন দেখতে চাইবেন তখনই তাকে নিয়ে আসা হবে, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। তবে দুশ্চিন্তার যে কারণটা আছে, আবারও বলছি, সেই চিন্তা আমার, আসলে সেই চিন্তাটা কি ছিল কোনোভাবেই ওই জিনটা ওই সময় বলতে চাচ্ছিলেন না। হয়তোবা এটা জানালে কোনো একটা অশান্তি হতে পারে বা কোনো একটা সমস্যা হতে পারে। কি লুকাচ্ছিল এটা অবশ্য পরে বোঝা গেছে, আমরা এই ঘটনার একদম শেষ দিকে চলে এসেছি, এখন সেই বিষয়টা আস্তে আস্তে উপস্থাপন করব। তো যাই হোক, ব্যাপারটা হলো কি, এই ঘটনার বেশ কিছুদিন পর থেকে এই আসমা আপার সাথে কিছু ভয়ের ঘটনা ঘটতে শুরু করে। উনি ভয়ঙ্কর একটা নারী মূর্তি দেখতেন, খুব ভয়ঙ্কর স্রোতে আসতো, ভয় দেখানোর চেষ্টা করতো, তবে কোনো ক্ষতি করতে পারতো না। এরকম বেশ কিছুদিন হয়েছে। পরবর্তীতে জানা যায় ওই যে জিনটা, তার দেশে তার আর একটা স্ত্রী আছে। মূলত আসমাকে সে যখন নিয়ে গিয়েছিল তখন ওই স্ত্রীটা বিষয়টা মেনে নিতে পারে নাই, সে আসমাকে হত্যা করত, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারত।
এই জন্য আসমাকে সে আবার দিয়ে যায়। আর একটা বিষয় হলো, যেহেতু একটা সন্তান হয়ে গেছে, আসমাও জীবিত আছে, ওই জিনের স্ত্রী, সেও জিন, সে মাঝে মাঝে এসে এই আসমা আপার উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করত, ভয় দেখানোর চেষ্টা করত। তখন আবার ওই জিনটাই এই বিষয়টা হ্যান্ডেল করত, মানে এই আসমা আপার জিন হাজবেন্ড যিনি, সেই বিষয়টা হ্যান্ডেল করত। মূলত এটাই ছিল দুশ্চিন্তার কারণ, যেটা ওই জিনটা শুরুর দিকে কৌশলগত কারণে বলেনি। আসমা আপার কিন্তু বিয়ে হয়ে গেছে, ওনার কিন্তু এখন সন্তানাদিও আছে। ওনার প্রথম সন্তান একটি মেয়ে। ওই যে যেই সন্তানটা মেয়ে, সে নাকি ছোটবেলা থেকেই বলে, কেউ যদি ওকে কিছু বলতো, যে কেউ তাকে গালি দিল, ধমক দিল, তখন ওই মেয়েটি নাকি বলে ওঠে, এই আমাকে যদি তোরা কিছু বলিস, আমি কিন্তু আমার আপারে খবর দিব, আমার আপা কিন্তু এসে দেখিস তোদেরকে কি করে, আমার আপা কিন্তু আসে, আমার আপা আমার সাথে খেলে, আমি আপার কাছে নালিশ করব। কিন্তু দেখেন, আসমা আপার প্রথম যে সন্তানটা হলো, বিশেষ করে দ্বিতীয় ওনার যে বিয়েটা হলো, ওই সন্তান অদৃশ্যভাবে কারোর সাথে খেলে এবং সে জানে যে তার একটা বড় বোন আছে। এখনো একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আসমা আপার যিনি হাজবেন্ড, উনি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উনি একটি বাস চালান, যাত্রীবাহী বাস, বেশ রিনাউন্ড কোম্পানি একটা বাস। উনি নাকি মাঝে মাঝে রাতের বেলা, বিশেষ করে নাইট কোচ যখন চালান, তখন তো বিভিন্ন ধরনের সমস্যা হয়, বা দিনের বেলা তো ওনার যখন ডিউটি থাকে, নিশ্চিত অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এমন সিচুয়েশনও কেমন জানি মনে হয় যে অদৃশ্যভাবে উনি একটা গায়েবী হেল্প পেয়েছেন, ওনার কাছে এখনো সেটা মনে হয়। তবে আসমা আপা, উনি কোনোভাবেই এই বিষয়টা ওনার হাজবেন্ডকে বলেন নাই, তার শ্বশুরবাড়ির লোকজন বিষয়টা জানে না, এখনো জানার নাই, হয়তো বা সময় হলে জানাবেন বিষয়টা। তো এভাবেই কিন্তু বিষয়টা চলছে। আসমা আপার এখন মোটামুটি উনি ভালোই আছেন, আলহামদুলিল্লাহ, ওনার কোনো সমস্যা নাই। মাঝে মাঝেই ওই যে জিনটা, ওই জিনটা আসমা আপার কাছে এসে বিভিন্ন ফলমূল এটা দিয়ে যায়, এমনকি এই হোসেন ভাইয়ের আম্মা তার কাছে এসেও বিভিন্ন ধরনের হাদিয়া, উপঢৌকন এগুলা দিয়ে যায়। তো এভাবেই চলছে। এই নাজিম আরাবী ভাই উনি হোসেন ভাইকে জিজ্ঞেস করেছেন যে ওই যে ভাগিনী, ওই ভাগিনীকে তোমরা এখন দেখো কিনা। তখন ওই হোসেন ভাই বলেছিলেন যে হ্যাঁ, মাঝে মাঝে উনি দেখেছেন, যখন নিয়ে যায় এর পরেও বিভিন্ন সময় দেখেছেন, তবে রেগুলার সে আসে না, আর রেগুলার আসা তার পক্ষে সম্ভবও নয়। তার বাবা জিন, মা হলেও তাকে যেহেতু জিনের দেশে নিয়ে যাওয়া হয়েছে, আর তার জন্ম হয়েছে এমন একটা সময়, নির্দিষ্ট সময় তাকে ঘরের মধ্যেই রাখতে হয়েছিল, এটা একটা নির্দিষ্ট কারণ অবশ্যই আছে। হতে পারে যে ও আসলে জিনেদের সমাজে রয়েছে, আর ওকে মানুষ হিসাবে দেখলেও সে মূলত জিনই। তো যাই হোক, এটার পিছনে কারণ হিসাবে বলেছেন, যেহেতু তার আর একজন ভাগ্নি, সে তার বড় বোনকে দেখে অদৃশ্যভাবে, সুতরাং বলাই যায় যে তার ওই ভাগিনীটা জিনের জগতে জিন হয়েই বড় হচ্ছে, এবং জিনেদের যে সমস্ত বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোই পেয়েছে। তো এটাই ছিল ঘটনা। আর একটা ব্যাপার হলো, ঘটনাটি মূলত শুরুতে বলতে চান নাই, বিষয়টা যেহেতু একটা পারিবারিক বিষয়, আর আমরা এই হোসেন ভাইয়ের পুরো নামের একদম শেষ অংশটা বলেছি। এখানে ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, তবে পুরোটা ছদ্মনাম না, হোসেন অংশটা ঠিক আছে, যেহেতু আমরা হোসেনটাকে মূল নাম হিসেবে বলেছি, সেই অর্থে ছদ্মনাম। যেহেতু আসমা আপার পরিবারের লোকজন বিষয়টা জানে না এখনো, উনি জানাবেন হয়তো বা পরে, এখনো জানানোর সুযোগ তার হয়েছে কিনা জানি না, আবার এমনও হতে পারে যে উনি জানিয়েছেন, এটাও হতে পারে। তো যাই হোক, এই কারণেই মূলত নামটা ছদ্মনাম হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি ঘটেছিল 2003 সালে শীতকালের মাঝামাঝি কোন একটা সময়। তখন উনি ছোট ছিলেন, বয়স 6 কি 7 বছর হবে এমন একটা সময়। তো একদিন রাতের বেলা ওনার খালু ওনাদের বাড়িতে এসে ওনার বাবাকে বলেন যে
ভাই বিলে মাছ ধরতে যাবেন নাকি? শুনলাম জেলেরা মাছ ধরে চলে গেছে, এখন বিলের বিভিন্ন অংশগুলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখানে একটা ব্যাপার কি প্রিয় লিসেনার, সেটা হচ্ছে যে বিলের বিভিন্ন জায়গায় জেলেরা ইজারা নেয়, এরপর তারা যখন মাছ ধরে চলে যায় তখন গ্রামের বিভিন্ন লোকজন সেখানে মাছ ধরতে যায়। কারণ হচ্ছে যে বিলের ওই জায়গাগুলোতে তারা মাছ চাষ করেন, স্বাভাবিকভাবেই তো সকলের জন্য সেইখানে মাছ ধরা উন্মুক্ত না, কিন্তু তারা যখন মাছ ধরে চলে যান এরপর লোকজন সেখানে যায়। এই জন্যই মূলত খালু এই জাহিদুল ইসলাম ভাইয়ের বাবাকে এসে মাছ ধরার প্রস্তাবটা দেন। তখন তার বাবা চিন্তা করেন গেলে তো মন্দ হয় না, অনেকদিন ধরেই তো মাছ ধরতে যাওয়া হয় না। তখন খালু বলেন যে ঠিক আছে, যাবেন যেহেতু তাহলে ভোরবেলা আমি আর আপনি জাল নিয়ে রওনা হব, কি বলেন? তখন জাহিদ ভাইয়ের বাবা আচ্ছা ঠিক আছে, সময় মতো আমার বাড়িতে চলে আসেন, যাব। এদিকে বাবা এবং খালুর কথা শুনে এই জাহিদুল ইসলাম ভাই উনি বলে ওঠেন যে আমিও যাব মাছ ধরতে। তখন ওনার খালু এবং বাবা বলছে আরে বেটা তুই ওখানে গিয়ে কি করবি? তখন এই জাহিদ ভাই বলছেন যে কেন, আপনারা মাছ ধরবেন আর আমি পাতিল ধরে রাখবো। তো জাহিদ ভাইয়ের কথা শুনে খালু জাহিদ ভাইয়ের বাবাকে বলেন যে আচ্ছা ভাই নিয়ে চলেন না, বাচ্চা মানুষ, ওরও তো শখ করছে, ও শিখুক কিভাবে মাছ ধরতে হয়। তখন কথা হলো যে ভোরবেলা এসে খালু সবাইকে ডাক দেবেন, এরপরে খালু চলে গেলেন। তো ওই রাত্রে ওনারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। এদিকে এই যে জাহিদ ভাই, তার আবার মাছ ধরা দেখতে খুব ভালো লাগতো, এই কারণেই মূলত উনি চান্স মিস করতে চান নাই। মনে মনে তো খুব খুশি, সকাল হলেই মাছ ধরতে যাবেন। তো যাই হোক, ওনার ঘুম ভাঙে, ওনার বাবা ডাক দিয়েছেন কিরে যাবি না, ওঠ ওঠ ওঠ। তো বাবার ডাক শুনে তো লাফ দিয়ে উঠে পড়েছেন, ঘর থেকে মোটামুটি প্রস্তুতি নিয়ে বাইরে বের হবেন। প্রচণ্ড শীত হওয়ার জন্য শীতের জামাটা পরে নিলেন আর বড় একটা পাতিল নিলেন। ওনাদের এলাকায় এটাকে পাতিলা বলে আর কি, আমরা পাতিল বলি। তো পাতিল নিয়ে রওনা দিয়েছেন। ওদিকে খালুও চলে আসছেন, তিনজন একসাথে বিলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো খালু একটা হারিকেন সাথে করে নিয়ে আসছেন। বাইরে তাকিয়ে দেখা যায় যে তখনও বেশ অন্ধকার আর কুয়াশাও পড়েছে বেশ। এদিকে জাহিদ ভাইয়ের বাবা বলছেন যে ভাই এত ভোরে চলে আসলেন, এখনো তো আলোই ফুটলো না। তখন আবার খালু বলছেন যে আরে তাড়াতাড়ি না গেলে বাকিরা আমাদের আগে ওখানে চলে যাবে, তখন তো মাছ পাওয়া যাবে না। আর মাছ তো মূলত যারা চাষ করছিল তো ধরেই নিয়ে গেছে। আর পুঁটি ট্যাংরা বা এই টাইপের মাছ যা আছে সেগুলো সকলের জন্য উন্মুক্ত, কিন্তু আমাদের আগে যদি সব লোক চলে যায় তাহলে আমরা কি মাছ পাবো? এই জন্যই তো একটু তাড়াতাড়ি যাওয়া। আর সবাই এরকম তাড়াতাড়ি করেই যায়, গিয়ে দেখো ওখানে আমাদের মতো এই চিন্তা করে আরো বহু লোক আসছে। তো এই ধরনের কথা বলতে বলতে ওনারা হাঁটতে লাগলেন। ঘন কুয়াশার জন্য সামনে অবশ্য তেমন কিছু দেখা যাচ্ছিল না, আর যেহেতু ওই রাস্তাঘাট বিল সবই ওনাদের পরিচিত, তাই হাঁটতেও কোনো অসুবিধা হচ্ছিল না। দিনের বেলা এই জাহিদুল ইসলাম ভাইদের বাড়ি থেকে ওই বিলটা খুব ভালোভাবেই দেখা যেত। তো বিলের একটু বর্ণনা বোঝার সুবিধার্থে দেওয়া দরকার। বিলের মাঝখানে একটা বড় গভীর জায়গা রয়েছে, এটাকে সবাই বড় পুকুর বলে, আর ছোট্ট আরো দুটো পুকুর রয়েছে। তো ছোট দুই পুকুরের মাঝখানে মাটি দিয়ে উঁচু করে একটা ভিটা বানানো হয়েছে, আর সেখানে সারিবদ্ধভাবে অনেকগুলো তাল গাছ আর খেজুর গাছ লাগানো ছিল। আর ভিটার মাঝখানে ছোট ছোট অনেকগুলো কবর ছিল। অনেকে বলতো যে মাছ ধরতে গিয়ে বিলের মধ্যে নাকি বিভিন্ন সময় বড় বড় সাপ ধরা পড়তো, এগুলো মেরেও ফেলতো। এগুলো নাকি সেই সাপেরই কবর, উঁচু উঁচু যেই ছোট ছোট জায়গাগুলো রয়েছে ওই ভিটার। তো অনেকে বলতো এগুলো নাকি জিনদের কবর। বিভিন্নভাবে বিভিন্ন কথা প্রচলিত ছিল আর কি। আর বড় পুকুরের পশ্চিম দিকে একটা বড় মোটা গাব গাছ ছিল, আর এই বিলটার নাম হলো হিতারমার বিল। তো ওনারা 5 মিনিট হাঁটার পর ওই হিতারমার বিলে চলে আসেন। পুকুরগুলোতে জেলেরা জাল দিয়ে মাছ ধরে নিয়ে যাওয়াতে এখন সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে মাছ ধরা। এদিকে জাহিদ ভাই, তারপর ওনার বাবা এবং খালু ওই বড় পুকুরের সামনে এসে একটা নৌকাতে উঠেছেন। ওখানে কিন্তু ওনাদের একটা ছোট নৌকাও ছিল, মূলত ওখানে দুটো নৌকা ছিল। আর নৌকাগুলো মূলত জেলেরাও ব্যবহার করতো, ওনারাও ব্যবহার করতেন। তো ওনারা একটা নৌকাতে উঠে পড়েছেন আর কি। জাহিদ ভাই কি করেছেন, ওই নৌকার মাঝখানে বসেছেন পাতিল হাতে নিয়ে।
তো ওনার বাবা নৌকা বাইছে আর ওনার খালু জাল পানিতে ফেলছে। তখন বিলের মধ্যে ওনারা তিনজন ছাড়া আর কেউ ছিল না। খালু জাল থেকে মানে ওই মাছ উঠানোর চেষ্টা করছেন, তো দেখা গেল যে অনেক মাছই ধরা পড়েছে। তো ওনারা সবাই জাল থেকে মাছগুলো বের করে ওই পাতিলে রাখছিলেন। তো এভাবে কয়েকবার খালু জাল ফেলার পর পাতিলটা ভরেই গেল মাছে। আল্লাহর রহমতে অনেক মাছ পেয়েছিলেন আর কি, পাতিলটা ভরে গেছে। পাতিলটাও কিন্তু বেশ বড় একটা পাতিল ছিল, এরকমই একটা বড় পাতিল নিয়ে আসছিলেন জাহিদ ভাই। খালু তখন আবারও পানিতে জাল ফেলেছেন, মানে পাতিল ভরে প্রায় গিয়েছে। এরপরও হঠাৎ করেই শোনা গেল কে যেন কান্না করছে। প্রথমবার বিষয়টি মনের ভুল ভেবে ওনারা উড়িয়ে দেন। এরপর আবারও উনি কান্নার শব্দ শুনতে পান। তখন খালু জাহিদ ভাইয়ের বাবাকে বলেন, ও ভাই, আপনি কি কোনো শব্দ শুনতে পাচ্ছেন? তখন খালুর বাবা কথাটা শুনে এড়িয়ে গেলেন, কিছু একটা ইশারা দিলেন। এটা আবার জাহিদ ভাই বুঝতে পেরেছিলেন। জাহিদ ভাই বুঝতে পারলেন যে যদি জাহিদ ভাইয়ের বাবা বলেন যে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তাহলে জাহিদ ভাই ভয় পেতে পারেন, ছোট মানুষ। এই জন্য মূলত ওই খালুকে ইশারা দিয়েছিলেন যে চুপ থাকো, মানে উনিও শুনতে পেয়েছেন আসলে। এরপরে জাহিদ ভাইয়ের বাবা বলেন, আরে ও তেমন কিছু না, তো মাছ ধরেন মাছ ধরেন। তো খালু আবারও মাছ ধরা শুরু করেছেন। এরপর আবারও সেই কান্নার শব্দটা ভেসে আসতে লাগলো। এবার মনে হচ্ছে শব্দটা আরো জোরে। এবার কিন্তু এই জাহিদুল ইসলাম ভাই শুনতে পেয়েছেন। এবার উনি নিজেই ওনার বাবাকে বললেন, ও বাবা, এত রাত্রে কে কান্না করছে এখানে? এই কথা শোনার পর ওনার বাবা বুঝতে পারলেন যে এখন তো আর এই বিষয়টা লুকিয়ে লাভ নেই। তো ওনার বাবা উত্তর দিলেন, আরে ও কিছু না, আমি দেখছি, তুই ভয় পাস নেই, দেখি কে কান্না করে। তো এরপর হয় কি যে ওনার বাবা কান্নার শব্দটা কোন দিক থেকে আসছে সেটা লক্ষ্য করে নৌকা চালাতে লাগলেন। ঘন কুয়াশার জন্য ভালো করে দূরের জিনিসগুলো বোঝা যাচ্ছিল না, তবে অনুমান করতে পারলেন যে শব্দটা সেই গাব গাছের ওই দিকটা থেকেই আসছে। তো ওনার বাবা নৌকাটা নিয়ে এদিকে এগোতে লাগলেন। খানিকটা সামনে যেতেই হারিকেনের আবছা আলোয় ওনারা দেখতে পান যে গাব গাছের নিচে লাল টাইপের শাড়ি পরা একজন মহিলার মতো দেখতে ঘোমটা দিয়ে বসে বসে কান্না করছে। চেহারা দেখা যাচ্ছে না। তো খালু বেশ সাহসী মানুষ ছিলেন, তিনি ওই মহিলাকে বললেন, এই কে আপনি, আর এত রাত্রেবেলা এখানে বসে কান্না করতেছেন কেন? খালুর কথা শুনে ওই মহিলাটির কান্না বন্ধ হয়ে গেল। একটু পর ওই মহিলা কি করলো, এক লাফ দিয়ে উঠে দাঁড়ালো। সাধারণত বসা থেকে উঠে দাঁড়ানোর একটা স্টাইল আছে, মানুষ যেটা ফলো করে, বিশেষ একটা পদ্ধতিতেই মানুষ বসা থেকে উঠে দাঁড়ায়, কিন্তু মনে হচ্ছে এই মহিলাটা সাঁ করে উঠে দাঁড়ালো। এরপর মহিলা তার মাথার উপরে থাকা ঘোমটাটি সরিয়ে নিল। ঘোমটা সরানোর পর ওনারা যেটা দেখতে পেলেন তা দেখে ওনাদের কারো কোনো হুঁশই ছিল না, এমন একটা অবস্থা। ওনারা দেখতে পেলেন যাকে ওনারা মহিলা মনে করেছেন তার চেহারাটা অনেকটাই শেয়ালের মতো। চোখ বলতে মনে হচ্ছে কিছুই নাই, চোখের বদলে সেখানে মনে হচ্ছে লাল আগুনের লাভা। হাত পা কালো পশমে ঢাকা। ওনাদের দিকে তাকিয়ে জোর জোরে হাসতে লাগলো। এরপর বলল, আমার এখানে এসে আমাকে না বলেই মাছ ধরছিস, ভালো কথা, আমাকে কয়েকটা মাছ দিয়েছা। আমাকে মাছ না দিয়ে কোথায় যাবি? খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কয়েকটা মাছ দিয়েছা। ওনারা সবাই সেদিকে শুধু হা করে তাকিয়ে আছেন, কেউ কোনো নড়াচড়া করতে পারছেন না। এইবার ওই মহিলা রূপী জন্তুটা ওনাদের দিকে অগ্রসর হতে লাগলো। তো ওনারা চিন্তা করেছিলেন যে এই জিনিসটা অগ্রসর হয়ে কতটুকু আসবে, ওই পানি পর্যন্তই আসবে, এরপর তো আসতে পারবে না। কিন্তু না, ওনাদেরকে অবাক করে দিয়ে দেখা গেল ওই মহিলা রূপী জন্তুটি পানির উপরে অনায়াসে হেঁটে হেঁটে ওনাদের নৌকার দিকে আসছে। এমন দৃশ্য দেখে জাহিদুল ইসলাম ভাই তো অজ্ঞান হওয়ার উপক্রম। হঠাৎ করে খালু জাহিদ ভাইয়ের বাবাকে চিৎকার দিয়ে বলে ওঠেন যে, ভাই বাঁচতে চাইলে তাড়াতাড়ি নৌকা পারে ভিড়ান, দৌড়াতে হবে। পানির মধ্যে এই নৌকা বাইয়ে আমরা কিন্তু আগাতে পারবো না। তখন এই জাহিদুল ইসলাম ভাইয়ের বাবারও যেন হুশ ফেরত আসলো। তিনি সময় নষ্ট না করে ওই লগি দিয়ে তাড়াতাড়ি পাড়ের দিকে নৌকাটাকে নিয়ে যেতে লাগলেন। এদিকে জাহিদুল ইসলাম ভাই তখনও কিন্তু ওই জন্তুটার দিকেই তাকিয়ান। উনি দেখেন যে ওই জিনিসটা হেঁটে হেঁটে
নৌকার দিকে এগিয়ে আসছে। এদিকে ওনার বাবা তো অনেক জোরে জোরে লগি টেনে পাড়ে আনলেন নৌকাটাকে। পাড়ে আসা মাত্রই খালু এই জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে ওই পাতিলটা হাতে নিলেন, আর জাহিদুল ইসলামের বাবা জাহিদুল ইসলাম ভাইকে কোলে তুলে নিয়ে দৌড়াতে লাগলেন। পিছনে তখন ওই জন্তুটি ওনাদের দিকে এগিয়ে আসছে, সেটা কিন্তু দেখা যাচ্ছিল। জাহিদুল ইসলাম ভাইকে যখন কোলে নিয়েছেন, তো কোলে নিয়েছেন এমনভাবে যে জাহিদুল ইসলাম ভাইয়ের বুক এবং তার বাবার বুক একসাথে, বুকের সাথে জড়িয়ে ধরে উনি দৌড়াচ্ছেন। মাথাটা তো পেছন দিকে, পেছনে কি হচ্ছে এটা তো জাহিদুল ইসলাম ভাই দেখতে পাচ্ছেন, কিন্তু তার বাবার চেহারা তো সামনের দিকে। উনি দেখতে পাচ্ছেন যে ওই জিনিসটা এগিয়ে আসছে। হঠাৎ করে দমকা হাওয়া বইতে শুরু করলো, অথচ কোনো হাওয়াই কিন্তু আশেপাশে ছিল না। শীতকালে এমনিতেও কিন্তু বাতাস কম বয়। এদিকে খালু এই পাতিল পূর্ণ, আসলে পাতিলটা তো পূর্ণ ছিল মাছে, যার কারণে পাতিলটা কিন্তু অনেক ভারী ছিল, আর পাতিলটা মাছে পূর্ণ হওয়ার কারণে ভালোভাবে দৌড়াতে পারছিলেন না। একটা পর্যায়ে যখন দেখলেন ওই পিশাচটা পিছু পিছু আসছেই, বাধ্য হয়ে উনি ওই পাতিলটা ফেলে দিলেন। ফেলে দিয়ে দৌড়াতে লাগলেন। মূলত ওনারা কিন্তু ওনাদের বাড়ির দিকে দৌড়াচ্ছিলেন না, কাছে পিঠে যেই জায়গায় ডাঙা ছিল সেখানেই নৌকাটা ভিড়িয়েছিলেন। ওনাদের বাড়ি ছিল অন্য সাইডে। তো ওনারা যে দিক দিয়ে দৌড়াচ্ছেন, একটা গ্রামে ওনারা ঢুকে পড়েন। একটা বাড়ির সামনে এসে তিনজন চিৎকার চেঁচামেচি শুরু করেন। এদিকে তো জাহিদুল ইসলাম ভাই অজ্ঞান হয়ে গেছেন ভয়ে। চিৎকার শুনে বাড়ির অন্য সবাই বের হয়ে আসে। এর মধ্যে হয় কি যে এই জাহিদুল ইসলাম ভাইয়ের বাবা এবং খালু তারাও অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যদিও বা এই তিনজনকেই ওই বাড়ির লোকজন চিনতেন খুব ভালো করেই, মানে জাহিদুল ইসলাম ভাইকেও চিনতেন, জাহিদুল ইসলাম ভাইয়ের খালু বাবা তাদেরকেও চিনতেন। তো বাড়িতে খবর পাঠানো হয় এই অবস্থা, আপনারা আসেন, আপনাদের বাড়ির তিনজন সদস্য এরকম অজ্ঞান হয়ে গেছে। তো পরের দিন দুপুরের দিকে জাহিদুল ইসলাম ভাইয়ের জ্ঞান ফেরে। উনি তাকিয়ে দেখেন আশেপাশে অনেক মানুষ, আর ওনার পাশে ওনার বাবা এবং খালুও শুয়ে আছেন। মূলত তাদের জ্ঞান আরো আগেই ফেরত এসেছিল। এরপর একজন লোক গিয়ে একজন কবিরাজকে নিয়ে আসেন ডেকে। কবিরাজ আসছেন ওনাদের ওখানে, ওনাদেরকে পানি পড়া খেতে দেন। এরপর পানি পড়া যখন ওরা খেয়েছেন বেশ একটু ভালো অনুভব করেন। এরপর মূলত খালু সবাইকে এই বিষয়টা খুলে বলেন। সব শুনে কবিরাজ বলেন যে আপনারা তো অনেক বড় একটা বিপদ থেকে আল্লাহর রহমতে বেঁচে গিয়েছেন। এত রাত্রেবেলা আপনারা ওই গাব গাছের ওইদিকে কেন গেছেন? জানেন না ওই জায়গাটা খুব ভয়ঙ্কর। আর খুব ভালো একটা বুদ্ধিমানের কাজ করেছেন যে ওই মাছের পাতিলটা আপনারা ওখানে ফেলে দিয়ে চলে আসছেন। তা না হলে ওই জিনিসটা পিছু পিছু আপনাদের বাড়িতে ঢুকে পড়তো, তখন কিন্তু অনেক বড় বিপদ হতো। পরিবারের সবাই এই ভয়ঙ্কর পিশাচিনীর আক্রমণের শিকার হতেন। তো যাই হোক, এরপর ওনারা তিনজনই বাড়িতে ফেরত আসছেন। খালু বিকেলবেলা ওই যে যেখানে পাতিলটা ফেলে দিয়েছিলেন সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখতে পান ওই পাতিলটা একদম চ্যাপ্টা হয়ে পড়ে আছে। ওর ভিতর তো মাছ থাকার প্রশ্নই নাই। মনে হচ্ছে যে ওর ভিতরে সব মাছগুলো খেয়ে নিয়ে ওই পাতিলটা দুমড়ে মুচড়ে চ্যাপ্টা করে ওখানে রেখে গিয়েছে। তো এই ঘটনার পর জাহিদুল ইসলাম ভাই বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন, জ্বর হয়েছিল। এরপর আল্লাহর রহমতে ঝাড়ফুঁক করার মাধ্যম দিয়ে উনি সুস্থ হয়ে যান। তো এটাই ছিল ঘটনা। এই হিতারমার বিল নিয়ে নাকি আরো অনেক ঘটনা রয়েছে। জাহিদুল ইসলাম ভাইয়ের বড় ভাইয়ের সাথেও ঘটনা রয়েছে, উনি পরবর্তীতে সেটা শেয়ার করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, আমরা সাধারণত বিল রিলেটেড ঘটনা যেগুলো পাই সেগুলোতে দেখা যায় কোনো একজন ব্যক্তির সাথে ঘটনা ঘটেছে, কিন্তু এখানে দেখা গেল যে তিনজন ব্যক্তি একই সময় এই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন, যার মধ্যে এই যে ৬-৭ বছর বয়সী জাহিদুল ইসলাম ভাইও ছিলেন। তিনিও নিজের চোখে ওই শিশু বয়সে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছিলেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাই জাহিদুল ইসলামকে কষ্ট করে ঘটনাটি লিখে পাঠানোর জন্য। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের ১৪৪তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। প্রিয় লিসেনার, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের ১৪৪তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম মোহাম্মদ আব্দুল্লাহ রনি।
ওনার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সাকুচাইল গ্রামে। উনি একজন স্টুডেন্ট, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে উনি লেখাপড়া করছেন এবং আফন্দ ওয়ার্ল্ডের একজন রেগুলার লিসেনার। ওনার পাঠানো ঘটনায় চলে যাই। মূলত ঘটনাটি ওনার বাবার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনায় যাওয়ার আগে ওনাদের গ্রামের অবস্থান সম্পর্কে একটু বলা যাক। মাধবপুর উপজেলা হচ্ছে সিলেট বিভাগের প্রবেশদ্বার। ওনাদের গ্রামের অবস্থান হলো মাধবপুর উপজেলা, ঢাকা সিলেট যে মহাসড়ক সংলগ্ন রতনপুর নামক যে জায়গাটা রয়েছে, এই রতনপুর থেকে 3.5 কিলোমিটার পশ্চিমে গেলে ওনাদের ইউনিয়ন ছাতিয়াইন, আর ছাতিয়াইন থেকে 2.5 কিলোমিটার উত্তরে গিয়ে আবার 1.5 কিলোমিটার পশ্চিমে গেলেই হচ্ছে ওনাদের সেই সাকুচাইল গ্রাম। ছাতিয়াইন থেকে ওনাদের গ্রামের দিকে যে রাস্তাটা এসেছে এটাকে ওনারা বলেন হচ্ছে বড় সড়ক, আর এই সড়কের পাশেই আছে একটি খাল। মূলত স্থানীয়ভাবেই বড় সড়ক ওনারা বলে থাকেন। এই খালটিকে ওনারা ডাকেন হচ্ছে সড়কের খাল। এখন আমরা ঢুকে যাই মূল ঘটনায়। ঘটনার সময় আনুমানিক 1980 কি 81 সাল এরকম হবে। তো ওনার বাবার নাম মোহাম্মদ আব্দুস শুকুর মিয়া। ওনার বাবা ছোটবেলা থেকেই মাছ ধরার প্রতি দারুণ নেশা ছিল, আর মাছ ধরার বিভিন্ন কলা কৌশল সম্পর্কে উনি বেশ ভালোই জানতেন, আর এই কলা কৌশলগুলো খুব ভালোভাবেই রপ্ত করেছিলেন। সময়টা বর্ষাকাল। ওনাদের বাড়ির পাশের এক চাচা, যার নাম হচ্ছে মোহাম্মদ সাক্কর আলী, তিনিও মাছ ধরা বেশ পারদর্শী ছিলেন। তো ওনার বাবা এবং এই সাক্কর চাচা প্রায়ই রাতের বেলা মাছ ধরতে যেতেন। বর্ষাকালের শেষের দিকে এই সড়কের খালে প্রচুর মাছ ধরা পড়ত। একদিন দিনের বেলা প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে সড়কের খালে মাছ ধরা পড়তো আবার বেশি। সেদিন এই সাক্কর চাচা ওনার বাবাকে বলেন যে, আরে আব্দুস শুকুর, আজ তো অনেক বৃষ্টি হয়েছে, চল রাত্রে সড়কের খালে মাছ ধরতে যাই। এদিকে রনি ভাইয়ের আব্বা তো এক পায়ে রাজি। দুজনেই সিদ্ধান্ত নিলেন যে ওই রাত্রে সড়কের ওই খালে মাছ ধরতে যাবেন। এশার আজানের পর দুজনে রওনা হলেন খালের দিকে। যেতে যেতে 8টা কি 8:30 বেজে গেছে। খালে পৌঁছে দেখা গেল খালের মধ্যে অনেকেই মাছ ধরার জন্য নেমে পড়েছেন, আর যারা মাছ ধরছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষই ওনাদের পাশের গ্রামের। কয়েকজন অবশ্য আছেন ওনাদের গ্রামেরই। তো রনি ভাইয়ের আব্বা এবং এই সাক্কর চাচা জাল পেতে মাছ ধরা শুরু করলেন। প্রথম অবস্থায় তেমন মাছ ওঠেনি, এই ছোট ছোট কিছু মাছ পাওয়া গেছে আর কি, বড় মাছ পান নাই আর কি। তখন ওনাদের গ্রামের যে লোকগুলো ছিল তারা অনেক আগেই এসেছিলেন মাছ ধরতে, মানে ওনাদের অনেক আগে আসছিলেন। তারা মাছ ধরতে ধরতে তারা ক্লান্ত হয়ে গেছেন, অনেক মাছ ধরেও ফেলেছেন। এই জন্য ওনারা আবার বাড়িতে চলে যাওয়ার জন্য রওনা দেওয়া শুরু করেছেন। রাত তখন বেজে গেছে আনুমানিক 11:30 মতো। ওই সাক্কর চাচা ওনার আবার বিড়ি খাওয়ার মারাত্মক বদভ্যাস ছিল। বিড়ির নেশা উঠলে ওনার কোনো কিছুই মনে থাকতো না, আর উনি যতটুকু বিড়ি এনেছিলেন সেটা শেষ হয়ে গেছে। তাই এই সাক্কর চাচা রনি ভাইয়ের আব্বাকে বলেন যে, হ্যাঁ রে আব্দুস শুকুর, আমি বাড়ি থেকে আসি রে, তুই মাছ ধর, আমি বিড়ি নিয়ে আসি কটা, বিড়িতে টান পড়ে গেছে, বিড়ি শেষ। তো এই বলে ওই সাক্কর চাচা ওই যে লোকগুলো চলে যাচ্ছিলেন তাদের সাথে রওনা হয়েছেন তার বাড়ির দিকে। খাল থেকে এই রনি ভাইদের বাড়ির দূরত্ব ছিল 1 কিলোমিটারের মতো। এই সময় কিন্তু ওনাদের পাশের গ্রামের লোকেরাও ছিল তার সাথে। তো চাচা যাওয়ার ঘন্টাখানেক পরেই একদম মারাত্মকভাবে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি। বৃষ্টি পড়া দেখে ওই যে লোকজন, যে কয়েকজন ছিল আশেপাশে যারাও মাছ ধরছিলেন, এরাও বাড়িতে চলে গেছে। খালে এখন শুধু এই রনি ভাইয়ের আব্বা একা, চারদিকে শুনশান নীরবতা। এইভাবে 10 থেকে 15 মিনিট মুষলধারায় বৃষ্টি হয়েছে। 10 থেকে 15 মিনিট পর বৃষ্টি কমে গিয়ে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি পড়া থেমে যাওয়ার পর থেকেই মূলত বড় বড় মাছ ওঠা শুরু হয়েছে। এতক্ষণ কিন্তু ছোট ছোট মাছ ধরছে, ছোট ছোট ট্যাংরা, পুঁটি, টাকি, এগুলো। এই যে এতক্ষণ অতিবাহিত হয়ে গেল, সাক্কর চাচার কিন্তু আসল খবর নাই।
যেহেতু বৃষ্টি হয়েছে সাক্কর চাচা এই কারণে হয়তো আসতে পারছেন না, এরকম হয়তো চিন্তা করেছেন রনি ভাইয়ের আব্বা। এদিকে বড় বড় মাছ ওঠা দেখে রনি ভাইয়ের আব্বার তো এবার মাছ ধরার নেশা ভালো মতোই চেপে বসেছে, যে ভালোই তো মাছ পাচ্ছি বড় বড়। তো অনেকগুলো বড় বড় মাছ পেয়েছেন উনি। এর মধ্যে ছিল 2 থেকে 3টা বড় বড় বোয়াল মাছ। বড় বড় বলতে মানে অনেক বড় না, তবে হয়তো বা সাইজ হবে কেজি 1.5 মতো এরকম। আর এরকম মাছ ধরা যেহেতু চলছে, উনিও গভীর মনোযোগ দিয়ে মাছ ধরছেন। হঠাৎ করে রনি ভাইয়ের আব্বা খেয়াল করলেন যে মনে হচ্ছে যে ওনার মাছের যে ব্যাগটা রয়েছে, যে ব্যাগের মধ্যে উনি মাছ রাখছেন, এটা ধরে কেউ টানছে। এটা অনুভব করে ওনার আব্বা পেছন দিকে তাকিয়ে দেখেন যে একটা শেয়াল পানির মধ্যে নেমে এসেছে, মাছের ব্যাগ কামড় দিয়ে টানছে। আর শেয়ালটা বেশ অনেক উঁচু, মানে অনেক বড় সাইজের একটা শেয়াল। রনি ভাইয়ের আব্বা ভেবেছেন রাতের বেলা শেয়াল তো থাকতেই পারে। তো ওনার কাছাকাছি থাকা একটা লাঠি ছিল। ওনারা কি করতেন, ওই লাঠি অনেক সময় সাথে রাখতেন সামনে কতটুকু পানি এটা বোঝার জন্য। ওই সামনে কাদার মধ্যে গেড়ে রাখতেন, আবার এগিয়ে যাওয়ার পর লাঠিটা নিয়ে আবার একটু সামনে গিয়ে গেড়ে রাখতেন, মানে বোঝা যেত যে ওখানে পানি কতটুকু, এরকম কারণে লাঠিগুলো অনেক সময় সাথে রাখতেন। তো উনি ওই লাঠিটা উঠিয়ে ওই শেয়ালকে ধাওয়া করেছেন। শেয়ালও পানির মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে অন্যদিকে চলে গেছে, যেদিকে কম পানি ওদিকে চলে গেছে। উনি আবার মাছ ধরায় মনোযোগ দিয়েছেন। কিছুক্ষণ পর পেছন থেকে আবার শব্দ আসে। এবারও রনি ভাইয়ের আব্বা যখন পেছন দিকে তাকিয়েছেন তখন দেখতে পান একটা নয়, 2টা শেয়াল একসাথে ওই মাছের ব্যাগ কামড় দিয়ে টানা হেঁচড়া করছে। এবারও একই পদ্ধতিতে শেয়ালগুলোকে উনি তাড়ানোর চেষ্টা করেন। একই রকম ভাবে শেয়ালগুলো চলেও যায়। কিছুক্ষণ পর আবার পেছন থেকে শব্দ আসছে। এবার টানা হেঁচড়া না, গড়গড় গড়গড় শব্দ হচ্ছে। রনি ভাইয়ের আব্বা পেছন দিকে তাকিয়েছেন, দেখতে পান এবার আর 2-3টা না, কমপক্ষে 15টি শেয়াল আস্তে আস্তে তার দিকে ঘিরে ধরছে, ওনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলছে। আর এক একটা শেয়াল অনেক বড় সাইজ, মানে পানির মধ্যে নেমে এসেছে, বোঝাই যাচ্ছে যে এগুলো অনেক বড় সাইজ। যেখানে ওনার প্রায় হাঁটু পর্যন্ত পানি, সেখানে একটা শেয়াল যদি নেমে পড়ে তার শরীরের কতটুকু অংশই বা ভেসে থাকতে পারে। কিন্তু মনে হচ্ছে ওই শেয়ালের হাঁটু পর্যন্ত পানিও হচ্ছে না। তাহলে শেয়ালগুলো কত বড় ছিল। আর ওদের চোখ থেকে মনে হচ্ছে আগুন ঝরে পড়ছে, এতটা জলজল করছে চোখগুলো। এতক্ষণ পর্যন্ত রনি ভাইয়ের আব্বা খালের মধ্যে একাই ছিলেন। ওনার আব্বার মনের মধ্যে তখনও কিন্তু ভয় ডর কাজ করেনি, কিন্তু এবার এতগুলো শেয়াল চারদিক থেকে ঘিরে ধরেছে আর এগুলোর সাইজ এত বড়, এগুলো দেখে উনি ভয় পেয়েছেন। তখন উনি বুঝতে পারেন উনি মারাত্মক একটা বিপদের মধ্যে পড়েছেন। আশেপাশে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে এখন মানুষের কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। খালের মধ্যে এই ভয়ঙ্কর শেয়ালগুলোর মোকাবেলায় উনি একা একজন মানুষ। এমত অবস্থায় এই ভয়ঙ্কর শেয়ালগুলো আস্তে আস্তে রনি ভাইয়ের আব্বার দিকে এগিয়ে আসছে। এদিকে ওনার মুখে যা দোয়া দরুদ আসছে তাই পড়ছে, এলোমেলো হয়ে যাচ্ছে ভয়ে। একটা পর্যায়ে বোঝা যাচ্ছিল যে ওরা একসাথে তার উপর আক্রমণ করবে। তখন রনি ভাইয়ের আব্বা চোখ বন্ধ করে জোরে জোরে আল্লাহর নাম নেওয়া শুরু করেন। হঠাৎ করে উনি ফিল করেন চারদিকে শুনশান নীরবতা। উনি চোখ খুলে তাকিয়ে দেখেন আশেপাশে কেউ নেই। শীতল আবহাওয়ায় রনি ভাইয়ের আব্বার সারা শরীর দিয়ে ঘাম বেয়ে মাটিতে পড়ছে। শীতল আবহাওয়ায়ও কিন্তু উনি এভাবেই ঘেমে যাচ্ছেন। হঠাৎ করে রনি ভাইয়ের আব্বা শুনতে পান যে ওই বড় সড়কের উপর দিয়ে একটা ঘোড়া যেভাবে ডাকে এভাবে শব্দ করতে করতে রনি ভাইয়ের আব্বার দিকেই এগিয়ে আসছেন। এটা দেখে তো ওনার আব্বার আরো নাজেহাল অবস্থা। একটু আগে ছিল শেয়াল, এখন আবার ঘোড়া। এই এলাকায় ঘোড়া আসবে কোত্থেকে, তাও আবার এরকম একটা ঘোড়া। ঠিক এই সময় ওনার আব্বার মনে পড়ে যায় দাদার বলা একটি কথা। রনি ভাইয়ের দাদা ছিলেন একজন পরহেজগার মানুষ। তিনি প্রতিনিয়ত আল্লাহর ইবাদত করতেন। আর রনি ভাইয়ের আব্বার মাছ ধরার প্রতি এত আগ্রহ দেখে
ওনার দাদা রনি ভাইয়ের আব্বাকে একদিন ডেকে বলেছিলেন, আরে আব্দুল শুকুর, তুই যদি রাত বিরাতে মাছ ধরতে গিয়ে কোনো বিপদ আপদের সম্মুখীন হোস, বিশেষ করে জিন রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হোস, তাহলে আমি একটি আমল বলে দিচ্ছি, সেটা করবি, ইনশাল্লাহ তোর কোনো ক্ষতি হবে না। আমলটা হলো, তুই যেই জাল দিয়ে মাছ ধরবি বা যেই জিনিসটা দিয়ে মাছ ধরবি, সেটার 4 কোণায় 4 কুল, অর্থাৎ সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 4 কুল পরে ফু দিবি, ইনশাল্লাহ কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। তো রনি ভাইয়ের আব্বা যে জাল দিয়ে মাছ ধরেন, সেই জালকে ওনারা চিটকি বা ঝিটকি জাল এরকম বলেন আর কি, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত এই জাল। তো অনেকে আবার এই জালকে খরা জাল বলে থাকে। যখন এই বিষয়টা মনে পড়ে যায়, তখন রনি ভাইয়ের আব্বা আর বিলম্ব না করে ওই আমলটা করে জালের 4 কোণায় 4টা ফু দিয়ে জালটাকে উল্টিয়ে কাঁধে নিয়ে নেন। চিন্তা করেন যে এখন বাড়ি চলে যাবেন, এখন আর এখানে থাকবেন না। এরপরই মনে হচ্ছে শুরু হয়ে গেল ঝড় তুফান। রাস্তার গাছগুলো মনে হচ্ছে ভেঙে চুরে ওনার গায়ের উপর পড়ে যাবে। এদিকে উনি তো ওই মাছের ব্যাগটা জালের সাথে বেঁধে নিয়ে শরীরে সবটুকু শক্তি দিয়ে ছুটলেন বাড়ির দিকে। খাল থেকে উঠে বড় সড়ক পার হয়ে ছুটলেন ওনাদের গ্রামের দিকে। তো ওনার আব্বার কাছে মনে হচ্ছিল পেছন থেকে যেন রাস্তার পাশে থাকা গাছগুলো ভেঙে ওনার গায়ের উপর পড়বে, এমন একটা অবস্থা। ওনার আব্বা তো জাল কাঁধে নিয়ে দৌড়ানোই শুরু করেছেন। এর মধ্যে শুরু হলো আর একটা সমস্যা, সেটা হলো চারদিক দিয়ে মনে হলো বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জন্তুর আওয়াজ আসছে, অথচ এই ধরনের জন্তু আশেপাশে কিন্তু থাকে না। আর মনে হচ্ছে যে কোনো সময় এই জন্তুগুলো বের হয়ে ওনার উপর আক্রমণ করবে। কিন্তু ওনার আব্বা আল্লাহর রহমতে মনের সাহস ধরে রেখে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ করে রনি ভাইয়ের আব্বার জাল ধরে হ্যাচকা টান দিল মনে হলো কেউ, আর হ্যাচকা টান দেওয়ার পর ওনার আব্বা জাল সহ মাটিতে পড়ে গেলেন। ওনার আব্বা তো মাটিতে পড়ে গেলেন, এতে করে ওনার আব্বার শরীরে ব্যথা পেয়েছেন, মনে হচ্ছে শরীরটা এবার অবশ হয়ে যাচ্ছে, নড়ার মতো শক্তি ওনার শরীরে আর নাই। এমন অবস্থায় ওনার আব্বা শুনতে পান পাশ থেকে কেউ একজন বলছে, আব্দুল শুকুর, ভয় নাই, আমি ওদেরকে দেখে নিচ্ছি, তুই আল্লাহর নাম নিয়ে বাড়িতে চলে যা। তখন রনি ভাইয়ের আব্বা তাকিয়ে দেখেন যে জুব্বা পরিহিত, মাথায় পাগড়ি পরা একজন লোক দাঁড়িয়ে আছেন। চেহারাটা অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে অবয়বটা স্পষ্ট। ওই অবয়বটাই ইশারা দিয়ে আর কথা বলে জানাচ্ছে যে বাড়িতে চলে যা, কোনো সমস্যা নাই, বাড়িতে যা, আমি দেখে নিচ্ছি এদেরকে। একথা শোনার পর রনি ভাইয়ের আব্বা মনের মধ্যে সাহস ফেরত পান। ওনার আব্বা দাঁড়িয়ে আবারও ছুটলেন বাড়ির দিকে। ওনার আব্বা হঠাৎ করে শুনতে পান মনে হচ্ছে পেছনে দুটো শক্তি যেন ভয়ঙ্কর সমস্ত রূপ নিয়ে লড়াই করছে। ওনার আব্বা জাল কাঁধে নিয়ে ছুটতে ছুটতে ওনাদের গ্রামের সামনে থাকা খেলার মাঠে গিয়ে হাল ছেড়ে বসে পড়েন। আর শরীর কাজ করছিল না। তো ওনার আব্বা প্রায় 10 মিনিটের মতো বসেছিলেন ওখানে। এরপর ওনার আব্বা একটু জিরিয়ে নিয়ে পেছন দিকে তাকিয়ে দেখেন সবকিছু নীরব, দক্ষিণা মৃদু বাতাস বইছে। আর ওনার আব্বার থেকে 100 থেকে 150 গজ দূরে দাঁড়িয়ে আছে সেই জুব্বা পরিহিত একটি অবয়ব। আবারও রনি ভাইয়ের আব্বাকে ইশারা দিয়ে বলছে, তোর কোনো ভয় নাই, এরা তোর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ, তোকে না বলছিলাম বাড়িতে চলে যেতে, যা বাড়িতে যা। আবারও যখন এই ধরনের নির্দেশনা উনি পান, আবারও ওনার মনের মধ্যে সাহস ফেরত পান। আবারও উঠে উনি তাড়াতাড়ি করে জাল এবং মাছের ব্যাগ গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে উনি বাড়িতে পৌঁছেও যান। বাড়ির সবাই তো ঘুমিয়ে আছেন। আর রনি ভাইয়ের আব্বা কিন্তু উনি গিয়েই রনি ভাইয়ের দাদাকে ডাক দিয়েছেন। তখন ওনার দাদা জীবিত ছিলেন। তো দাদা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখেন যে রনি ভাইয়ের আব্বার এই অবস্থা, শরীর ঘেমে অবস্থা খারাপ, বোঝাই যাচ্ছে যে উনি মারাত্মক কিছু দেখে ভয় পেয়েছেন। তো দাদা বলেন, কিরে তোর এই অবস্থা কেন? তখন রনি ভাইয়ের আব্বা সবকিছু খুলে বলেন ওনার সাথে কি কি ঘটেছে। তো সবকিছু শুনে দাদা খুব রাগান্বিত হয়েছিলেন ওই সাক্কর চাচার উপরে, যে সে চলে গিয়ে আসলো না কেন, তোকে এইভাবে একা ফেরত গেল, মানে একা রেখে আবার ফেরত গেল, আবার আসলোও না। গিয়ে দেখা গেল যে ওই রাত্রে সাক্কর চাচা না ডেকে ঘুমাচ্ছেন। তো দাদার ডাক শুনে সাক্কর চাচা জেগে উঠে দেখে যে
এই রনি ভাইয়ের আব্বার এই অবস্থা, তখন দাদা সাক্কর চাচাকে বলেন যে তুমি এই একটা কাজ করলা, এই বিড়ি খাওয়ার জন্য তুমি আসলা বাড়িতে, এতটুকু নেশাও সামলাতে পারো না, আর ওকে এভাবে বিলের মধ্যে একা রেখে চলে আসছো, এটা একটা কাজ করছো, তুমি জানো যে কি হয়েছে? এরপর সব কথা খুলে বলেন। আর দাদা এটাও বলেন যে তুমি কিভাবে পারলে এই আব্দুল শুকুরকে এই রাতের বেলা খালের মধ্যে একা রেখে চলে আসলে, তুমি এটা পারলা? তোমার কোনো বিবেক বোধ নাই? তো যাই হোক, সাক্কর চাচার সাথে অনেক রাগারাগি করে রনি ভাইয়ের আব্বাকে নিয়ে উনি বাড়িতে চলে আসেন। পরে অবশ্য ওনার আব্বার কোনো সমস্যা হয়নি, কিন্তু প্রশ্ন হলো কে ছিলেন সেই জুব্বা পরিহিত ওই অবয়বটি? এইরকম চেহারার লোক আগে তো কখনো উনি দেখেননি, যে এই ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিনদের কাছ থেকে ওনার আব্বাকে আল্লাহর রহমতে বাঁচিয়েছিলেন। মূলত এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে দাদা একটি আমল শিখিয়ে দিয়েছিলেন এবং দাদার পরিচিত কোনো একটি জিন ছিলেন যিনি রনি ভাইয়ের আব্বাকে আল্লাহর রহমতে হেফাজত করেছিলেন। এই রহস্যটা ওনার দাদা জানতেন। তো যাই হোক, এই ঘটনাটি রনি ভাই ওনার আব্বার মুখ থেকে অনেকবার শুনেছেন। ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন, উনি অসুস্থ, একবার স্ট্রোক করেছেন। তা আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে দ্রুত সুস্থতা দান করুন।